সেটা কি, পালসেটিলা রোগী নিজের জীবনে মানে তার লাইফে সব সময় সামনের মানুষের কাছে, অপরের মানুষের কাছে, তার পার্টনারের কাছে, তার গার্জেনের কাছে, তার প্যারেন্টস এর কাছে, মানে তার অপোজিটে যে আছে তার আইপিআর, তার কাছে কি চাই, অ্যাপ্রিসিয়েশন আশা করে। ঠিক আছে, কি বললাম, অ্যাপ্রিসিয়েশন। পালসেটিলা কি চাই, অ্যাপ্রিসিয়েশন। এই ওয়ার্ডটা খুব ভালোভাবে মাথায় গেঁথে রাখুন, অ্যাপ্রিসিয়েশন, খুব ভালো করে রাখেন। অপরদিকে কোকুলাস কি চাই, কোকুলাস তার লাইফে তার পার্টনারের কাছে, তার আইপিআর এর কাছে, তার প্যারেন্টস এর কাছে, তার শাশুড়ির কাছে, তার ননদের কাছে কি চাই, কি চাই কেউ জানেন, কেউ জানেন না? আচ্ছা, আমি আপনাদেরকে শিখাই দিব, একটা লিখে রাখেন। সে আশা করে হচ্ছে রেসিপ্রোকেশন, রেসিপ্রোকেশন, আমি বুঝাই দিচ্ছি, রেসিপ্রোকেশন। তাহলে পালসেটিলা কি চাচ্ছে, অ্যাপ্রিসিয়েশন, পার্টনারের কাছে কি চাই, অ্যাপ্রিসিয়েশন, আর কোকুলাস চাই হচ্ছে রেসিপ্রোকেশন। এই দুইটা ওয়ার্ড কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। পালসেটিলা অ্যাপ্রিসিয়েশন, সেভাবে মনে মনে ভাবে, এবং আপনার কাছে এসেও বলতে পারে যে ডাক্তার সাহেব, আমি মানুষের জন্য যতই ভালো করে কাজ করি না কেন, কেউ মুখে একবারের জন্য বলে না যে আমি ভালো কাজ করেছি, কেউ আমার প্রশংসা করে না, এটাই আমার পালসেটিলার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানেন, কি পালসেটিলাকে পালসেটিলা রোগীতে বানায় দেয়, সেটা হলো অ্যাপ্রিসিয়েশন। শাশুড়ির জন্য পা টিপে দিলাম, এই করলাম, ওই করলাম, একটা বড় প্রশংসা করবে না, এটাই তার জীবনের বড় দুঃখ। নোট করলেন তো? অপরদিকে কোকুলাসের দুঃখ হলো রেসিপ্রোকেশন না পাওয়া, রেসিপ্রোকেশন না পাওয়া। এর মানে হলো, আমি যদি নিজের জীবন দিয়ে অন্য কোনো মানুষের কোনো উপকার করি, ভালো করে থাকি, তবে সামনের মানুষকে তো, সামনের মানুষের উচিত তো হবে বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়ানো, আমার উপকার করা। আমি সকালবেলা উঠে শাশুড়ির জন্য চা বানাই, রুটি বানাই, এই করি ওই করি, পাটিতে দিই, সবকিছু করি। আজ আমি, আমার হাতে ব্যথা, কোমরে ব্যথা, মাজা ব্যথা, আজকের দিন তো অন্তত পক্ষে হলে শাশুড়ি একটু রান্নাটা দেখবে, একটু আমাকে এসে হেল্প করবে, তার রান্না করার দরকার না, আমার পাশে এসে দাঁড়ায় একটু হেল্প করবে। এরা ভাবে যে আমি যদি মাঝরাতে নিজের ঘুম নষ্ট করে অন্য কারো জন্য জেগে বসে থাকতে পারি, তবে আমার কষ্টের দিনে অন্য মানুষটিও আমার জন্য মাঝরাতে জেগে বসে থাকতে পারত। কিন্তু যখন বাস্তবে এমনটা ঘটে না, তখন কোকুলাসের মনে তীব্র কষ্ট হয়। কিন্তু সে মুখে কিন্তু কাউকে কিছু বলে না, কিচ্ছু বলবে না। এটাই হলো কোকুলাসের একদম খাস ক্যারেক্টার, তার চরিত্রের খাস দিকটা হলো এটা। আমি তো করেছিলাম, জ্বর এসেছে, আমি তো জলপট্টি দিয়ে দিয়েছিলাম, আমি তো সারা রাত জেগে তার দিয়েছিলাম, তা আজকে আমি অসুস্থ, তার 101 ডিগ্রি জ্বর, তাতে এরকম আমি সেবা করেছিলাম, আর আজকে আমার 104 ডিগ্রি জ্বর, অন্তত পক্ষে সে বসে থেকে আমার মাথায় তো হাত বুলাবে, সেটাও তো করে না। কিছু তো বলুক, কিছু তো করুক, কিন্তু সে মনে মনে চাচ্ছে, কিন্তু মুখে কাউকে কিছু বলছে না। এটাই হলো কোকুলাসের স্পেশাল ক্যারেক্টার। এই দুইটা ওয়ার্ড আপনারা খুব ভালো করে মনে রাখবেন। কোকুলাসের জীবনে রেসিপ্রোকেশনের প্রয়োজন। সে বলে, আমি স্বভাবের দিক থেকে খুবই কেয়ারিং, মানুষের সব বিপদ নিয়ে আমার অ্যাংজাইটি হয়, যে কেউ কোনো বিপদে পড়লো সেটা নিয়ে আমি অ্যাংজাইটিতে ভুগি, আমার টেনশন হয়। অন্যের বিপদে আমি সব সময় ঝাঁপায় পড়ি, ডাক্তার সাহেব আমি প্রচুর হেল্প করি। তখন আমি এই ধরনের রোগী আসলে আমি প্রশ্ন করি, আচ্ছা, অন্য কোনো মানুষ যখন আপনার বিপদে এগিয়ে আসে,
বা আপনাকে হেল্প করে, তখন আপনার কেমন লাগে? তখন রোগী বলে, ডাক্তার সাহেব অন্যের সাহায্য পেতে কার না ভালো লাগে বলুন? সাহায্য পেতে তো সবারই ভালো লাগে ডাক্তার সাহেব। এবার আমি বলি যে কেউ কি নিজে থেকে এসে আপনাকে হেল্প করে কি করে না সেটা বলেন। আপনাকে কি এরকম কেউ হেল্প করেছে? আপনি বিপদে পড়েছেন আর কেউ আপনাকে এসে হেল্প করেছে? তখন সে বলবে যে স্যার, কেউ যদি নিজে থেকে এসে হেল্প করে আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমি কখনোই নিজের মুখে কারোর কাছে সাহায্য চাই না। এই জায়গাটাই হচ্ছে পপুলাসের স্পেশাল একটা রুব্রিক্স চলে আসে, যে রুব্রিক্সটা আমি একটু আগেই আপনাদেরকে দেখালাম। এটা আপনারা নোট করে নিতে পারেন, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হলো আস্কিং নাথিং ফর। তার ভিতরটা চায় কিন্তু সে কোনো কিছুই চাচ্ছে না, ঠিক আছে? আস্কিং নাথিং ফর লিখে নিতে পারেন। সে নিজের মুখে কারো কাছে কোনো কিছু চায় না, তার নিজের মুখে কিছু চাই না, কিন্তু তার মনের ভিতরে রেসিপ্রোকেশনের একটা সূক্ষ্ম ইচ্ছা লুকিয়ে থাকে। আস্কিং ফর নাথিং, আস্কিং ফর নাথিং মানে হলো এরকম বড় সামুদ্রিক বড় কি মাছের জন্য দিয়ে এটা তৈরি করে। আস্কিং ফর নাথিং এর মানে হলো আমি নিজের মুখে কিছু চাইবো না, তবে সামনের মানুষটা যদি নিজে থেকে আমাকে কিছু দিয়ে দেয় তবে খুব ভালো হয়। আমি চাইবো না, কিন্তু সামনের জন যদি আমাকে কিছু দেয় তাহলে খুব ভালো হবে। তাহলে দেখেন আমি কত সুন্দর ওয়ার্ড কিন্তু আমি আপনাদেরকে শেখাচ্ছি। ওয়ার্ড দিয়ে দিয়ে আমি মেডিসিন শেখাচ্ছি, পালসেটিলাও শিখাই দিলাম, পপুলাসও শিখাই দিলাম। চমৎকার না? তো আপনারা এই রেসিপ্রোকেশন শব্দটা খুব ভালো করে নোট করে রাখেন। আমি আরেকটু বুঝাতে চাই, হ্যাঁ আরেকটু বুঝাতে চাই। আমাদের এখানে ঠিকই আছেন, আমাকে আমাদের এই ক্লাসগুলোকে ডিস্ট্রিবিউশন মানে অ্যাডভার্টাইজিং এর জন্য, তারপরে বিভিন্ন সমৃদ্ধ করার জন্য অনেকে সবাই সহযোগিতা করেন, কিন্তু স্পেশালি আমরা ডক্টর আবুল বাশার, ডক্টর কাশ্মীর রহমান, তারপরে নাসিরউদ্দিন নাই, ডক্টর নাসিরউদ্দিন, হ্যাঁ ইনাদেরকে আরাফাত ভাই, ডক্টর আরাফাত, ইনারা নাই কেন জানি না। তো ইনাদেরকে আমরা মোটামুটি বলি যে আপনারা একটু প্রচার করবেন, এবং যদি আপনারা মানে কেউ আপনাদেরকে জানতে চাই বা আপনারা আমাদের ক্লাসে জয়েন করতে বলবেন, ইনারা করেন আর কি। মানে আমাদের ক্লাসের প্রচার এবং প্রসার তাদের কাজ, আপনারা সবাই করেন, আমাদের শামসুজ্জোহা ভাই থেকে শুরু করে সবাই করেন, কিন্তু ইনারা স্পেশালি আমরা ওনাদের নাম দিই আমাদের অ্যাডভার্টাইজ গুলোতে। তো ওনারা আমাদের প্রচার প্রসারের কাজ করছে, এবং মোটামুটি আমাদের সবকিছুই ইনারা মেনটেন করে। আমি অ্যাডমিন, যদিও এই ক্লাস পরিচালনা অ্যাডমিন এখানে সিয়াম আছে, বাশার আছেন, ওনাদেরকে আমরা বানাই। তারা আপনারা যারা দেরিতে আসেন তাদেরকে অ্যাড করে নেন, হ্যাঁ তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করে, কেউ কিন্তু খারাপ কাজ করে না। তো আমি ধরেন এই যে কাশ্মীর আপাকে দেখলাম বা বাশার ভাইকে দেখলাম, আমি ক্লাসে তাদের উদ্দেশ্যে বলছি, আমি আমার এই ক্লাসে যতগুলো মূল্যবান ওয়ার্ড মানে আমি সবসময় চেষ্টা করি যে বলছি সবগুলোর নোট কিন্তু তৈরি করে রাখতে, তাদের রাখাটাও একটা কাজ, তারা রাখছে। এবং প্রত্যেকটা ওয়ার্ডের একটা মূল্য নির্ধারণ করেন, একটা করে ওয়ার্ড একটা করে মূল্য থাকবে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের মূল্য কত হলো এটা আপনারা সবাইকে জানাবেন, এবং সে অনুযায়ী প্রত্যেকের কাছে আলাদা আলাদা চার্জ বা ফি আদায় করে নেবেন। আমি বুঝাতে বললাম? কাশ্মীর আপা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের যতগুলো ওয়ার্ড শিখালাম সেই ওয়ার্ড গুলার আলাদা আলাদা একটা মূল্য নির্ধারণ করবেন, যেটা 10 টাকা। হ্যাঁ আমি 5টা ওয়ার্ড শিখাইছি, তাহলে 5 গুণ 10 মানে 50 টাকা করে ফি আদায় করে নেবেন। কি খারাপ লাগছে শুনতে? এবার বলেন এইটা কি হলো? এটা কি অ্যাপ্রিসিয়েশন হলো নাকি রেসিপ্রোকেশন? বলেন। এটা রেসিপ্রোকেশন হলো। রেসিপ্রোকেশন হলো, আচ্ছা। আর কেউ বলেন? যদি হয় কোনো সময় তাহলে কি তুমি মানে যাচাই বাছাই করে তারপরে ডাক্তার মানে না স্যার, ভালো পারবে কিনা এটা হবে অ্যাপ্রিসিয়েশন। মুখে বললেন না যে, মুখে বলবে না,
Very good, very good, very good, very good. মার্কেটিং এখানে কিন্তু আছে না এই যে আমি কিন্তু জাস্ট একটু ফান করলাম, ফানটা মনে হয় একটু সিরিয়াস হয়ে গেছে, আপনারা কেউ উত্তর দিলেন না। এইটা কিন্তু অ্যাপ্রিসিয়েশন হলো না, এই সরি রেসিপ্রোকেশন হলো না, এটা অ্যাপ্রিসিয়েশন। না তখন অ্যাপ্রিসিয়েশন হলো যা মুখে প্রকাশ করা হয়, নোট করে নেন। অ্যাপ্রিসিয়েশন হলো যা মুখে প্রকাশ করা হয় বা কোনো আর্থিক পুরস্কারের মাধ্যমে দেওয়া হয়। আমি এত বড় কাজ করলাম, এটা হলো পুরস্কার হিসাবে পাইলাম। আমি এতগুলো ওয়ার্ড শিখালাম, এর জন্য এই এত টাকা পেলাম। এটা হলো অ্যাপ্রিসিয়েশন। আর রেসিপ্রোকেশন হলো আমি যদি কাউকে 10 টাকা দিয়ে থাকি, সামনের মানুষের কাছ থেকে আমি অন্তত পক্ষে 10টা টাকা ফেরত পাই। এটা আমি চাই। আমি সামনের জনের জন্য যতটুকু করেছি, সেও আমার জন্য ঠিক ততটুকুই করবে। বাইরে ডাক্তার দেখান নাই। ঠিক আছে, আচ্ছা সে যদি আমার জন্য ততটুকু নাও করতে পারে কোনো ব্যাপার না, কিন্তু মুখে তো অন্তত পক্ষে একটু মিষ্টি কথা বলবে, একটু একটু অ্যাপ্রিসিয়েশন দিয়ে দাও, একটু অ্যাপ্রিসিয়েশন দিয়ে দিল, সবার সাথে আমার তো অন্তত পক্ষে এটুকু আমি ডিজার্ভ করি। মুখে বলুক অ্যাপ্রিসিয়েশন, এটা আবার কি লিখে দেব বলেন তো? ভিতরেই কোয়ার্টার দেয়া ছিল। আপনাদের মন থাকে না পড়ালেখা, এটা একটু এর পাশে আরেকটা ভবন আছে। এত সুন্দর করে বারবার অ্যাপ্রিসিয়েশন ওই যে ওখানে দাঁড়ালে রেসিপ্রোকেশন বলতেছি, না বুঝতে পারলে কিভাবে হবে? সকাল 8টা 5টা ডিউটি। হ্যাঁ, তো অন্তত পক্ষে আমি একটু ডিজার্ভ করি, আই ডিজার্ভ দিস। আসার পরে আপনার সাথে যা বুঝতে পারছেন, কিন্তু মুখে বলবে না। তো পপুলাস মনে মনে ভাবে আমি এই রেসিপ্রোকেশন পাওয়ার যোগ্য বা ডিজার্ভ করি। রেসিপ্রোকেশনের ক্ষেত্রে সে মুখে দাবি করে না, কিন্তু সে ভাবে অন্তত এতটুকু হওয়া উচিত ডাক্তার সাহেব, অন্তত এতটুকু তো আমি পেতে পারি। অন্তত পক্ষে শাশুড়ি, আমি ঠিক আছে আমি কষ্ট করে রান্না করছি, অন্তত পক্ষে আমার শাশুড়ি এসে পাশে তো দাঁড়ায় থাকবে, একটু লবণটা একটু পানিটা আগে দিলেও তো আমার এই ব্যথাটা ইয়া হয়। This is reciprocation. তাই রোগী আপনার সামনে কোন স্টাইলে কিভাবে কথা বলছে, হাউ হি সেজ এই পয়েন্টটা কিন্তু হোমিওপ্যাথিতে ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মেডিসিনের হাউ বোঝাটা অত্যন্ত জরুরি। এখন ধরুন আপনারা প্রত্যেকেই কোনো না কোনো অঞ্চলে প্র্যাকটিস করছেন, এখানে যারা আছেন অনেকেই সিনিয়র যারা আছেন তারা তো প্র্যাকটিস করে। কেউ রিমোট এরিয়ায় আছে, কেউ শহরে আছেন, কেউ মফস্বল শহরে আছে, কেউ থানা লেভেলে আছেন। তো সেখানে একজন মনে করেন যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় একজন আছে, একদম গ্রাম অঞ্চলে একজন আছে। তো গ্রামীণ একজন রোগী আপনার সামনে এসে অ্যাপ্রিসিয়েশন বা রেসিপ্রোকেশন শব্দ দুটো কিভাবে মুখে বলবে? সে এসে কি আপনার সামনে এই ওয়ার্ডগুলো ইংরেজিতে বলবে যে ডাক্তার সাহেব আমার অ্যাপ্রিসিয়েশন পাই, আমার অ্যাপ্রিসিয়েশন দরকার, না না ডাক্তার সাহেব আমার রেসিপ্রোকেশন দরকার, বলবে না? অবশ্যই বলবে না। তাই আপনাদেরকে এই ইংরেজি শব্দগুলো নিজেদের অঞ্চলের মাতৃভাষায় কনভার্ট করে নিতে হবে। আপনারা যে অঞ্চলে প্র্যাকটিস করছেন সেখানকার মানুষ যেভাবে কথা বলে, যেমন নোয়াখালীর আমাদের শহীদুল্লাহ ভাইয়ের নোয়াখালীর রোগীর ক্ষেত্রে নোয়াখালী ভাষায় কথা বলবে। এখন নোয়াখালীর একজন রোগী অ্যাপ্রিসিয়েশন বা রেসিপ্রোকেশন শব্দ দুটো কিভাবে বলবে? এই সব রোগী যদি এই শব্দ দুটো সরাসরি নাও বলে, তাও আপনাদেরকে নিজেদের ভাষার আলোকেই তার কথার মধ্যে ওয়ার্ড দুটো খুঁজে বের করে নিতে হবে। আমি রোগীকে কিভাবে জিজ্ঞাসা করব? রোগীকে বলবো, কেউ যদি আপনার কাজের প্রশংসা করে, কেউ যদি আপনার কাজের প্রশংসা করে বলে যে হ্যাঁ আপনি তো ভালো করছেন, আপনার পিঠ চাপড়ায় দিল, বাহ খুব সুন্দর, তখন এইটা হলো রোগীর এই ইয়াটা হবে অ্যাপ্রিসিয়েশন। সামনের মানুষটা আপনার প্রশংসার গুণগান করতেছে। আর একটা কথা যেটা আমরা তাকে বলবো যে আপনার ভালো লাগে যে আপনি যা চাচ্ছেন সেটা না হোক পুরোপুরি হচ্ছে না, অন্তত পক্ষে সামান্য হলেও কেউ একটু বিপদে আসুক এরকমই তো চান। হ্যাঁ এটাই আমার চাওয়া। এটা হলো রেসিপ্রোকেশন একটা স্টাইল। আমি একটু ছোট করে বললাম, এইভাবে আপনারা আপনাদের মতন করে বুঝে নেবেন।
আচ্ছা, পরের স্লাইডটাতে আমরা চলে যাই। ফার্ম করার ওই যে কেউ তার ক্ষতি করলেও তিনি অন্যের ভুল ত্রুটি সহজেই ক্ষমা করে দেন। রাস্তার সাথে যেটা মানে এখন আমি এই জায়গাটা রেখে দিলাম এখানেই। এখন ঠিক আছে, এটা তো বুঝেই গেছেন, সহজে ক্ষমা করে দিচ্ছে। আমি আপনাদের সাথে আমার একদম প্র্যাকটিস লাইফের প্রথম দিকের একটা চমৎকার কেস, প্র্যাকটিক্যাল কেস শেয়ার করছি। আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, রোগীকে বোঝার চেষ্টা করবেন। এটা আমার অনেক পুরনো কেস, এই কারণে অত ওইরকম মানে ট্রেডিশনালি আমি আপনাদেরকে যেরকম কেস টেকিং এ ইয়ে শোনাই সেই লেভেল আমি বলতে পারছি না। আমি রোগীকে বোঝানোর জন্য যেটুকু প্রয়োজন আমি সেই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি। রোগীটা একটা প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছিল। তার 4th গ্রেডের প্রোল্যাপড হেমোরয়েড। 4th গ্রেডের কি বলেন তো? 4th গ্রেডের হেমোরয়েডে কি হয়? যেটা হাত দিয়ে ভিতরে ঢুকানো যায় না। এক্স্যাক্টলি। সে এরকম ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি ছিলেন এবং হাসপাতালের সার্জন তৎক্ষণাৎ তার হেমারয়েডক্টমি যেটাকে বলে মানে পাইলস অপারেশন করার জন্য একদম রেডি ছিল। কিন্তু রোগী এবং তার স্ত্রী তার মিসেস দুজন মিলে বলে যে না ডাক্তার সাহেব অপারেশন করবো না, অপারেশন রিফিউজ করে ইয়ে হয়েছিল। তো রোগীর এক আত্মীয় আমার খুব মানে কাছের লোক আর কি, মানে রেগুলার আমার পেশেন্ট, তার রেফারেন্সে রোগীর স্ত্রী হসপিটাল থেকে সরাসরি আমাকে ফোন করেছিলেন তার ট্রিটমেন্টের জন্য। রিলিজ নেওয়ার আগেই আমাকে ফোন দিয়েছেন যে হাসপাতাল থেকে ওনার স্ত্রী মানে বলা যায় উনি মহিলা কাঁদো কাঁদো কণ্ঠে আমাকে ফোন করলেন যে আমার স্বামী কিছুতেই অপারেশন করতে চাচ্ছে না, ওইদিকে সার্জনরা বলছে যে এখনই অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে, আর ওনার অসহ্য পেইন, এইরকম বড় বড় পাইলস বাড়ায় গেছে, হাত দিয়ে ঠেলেও ঢুকানো যায় না। তো সার্জন বলছে যতক্ষণ না এই পেনটা কিছুটা কমবে, আমরা কিছু পেন কিলার দিচ্ছি, ওষুধ দিচ্ছি, ইনজেকশন করছি, ব্যথা কমলে আমরা ওনার অপারেশন করবো, ওখানে থাকেন। দ্বিতীয় বিষয় হলো পেশেন্ট পার্টি অপারেশন করতেই চাচ্ছে না, পেশেন্টও চাচ্ছে না, পেশেন্টের বউ চাচ্ছে না। তো রোগী আক্ষরিক অর্থে সার্জনের হাতের মুঠোয় ছিলেন, এক গাদা ওই স্যালাইন দিয়েছে, স্যালাইন লাগাই দিয়েছে আর আপনার ইনজেকশন পুশ করে দিয়েছে। অপারেশন থিয়েটারে যাওয়ার জন্য একদম সম্পূর্ণরূপে প্রস্তুত। সার্জেন্টের অ্যাডভাইস ছিল কিন্তু ওনারা মন থেকে অপারেশন করতে চাইছিলেন না। তো প্রথম কথা হলো রোগী যখন হাসপাতালের বেডে শুয়ে আছে এবং তার হাতে হসপিটালে গেলে কি হয়, আগে একটা স্যালাইন লাগায় দেয়, এরকম একটা সিচুয়েশন কল্পনা করেন, এরকম একটা মুভি দেখেন, আর আমি আছি আমার চেম্বারে আমার সিটে, আমি তার জন্য কি করতে পারি? তার তো এখনই অপারেশন করে দিবে, ব্যথাটা না থাকলে ওই কোনো কথাই ছিল না, ওই তখনই কেটে ইয়ে করে দিত, সাফা করে দিত। ঠিক আছে, আমি কি করতে পারবো এখানে? আমি কি হসপিটালে যে কিছু হেল্প করতে পারবো? আমি কিন্তু করতে পারি না। কিন্তু ওনার ওয়াইফ আমাকে ফোন করে কিছুক্ষণ পর আবার ফোন করছে, ফোন করে বলে যে আমি ওনাকে বললাম যে দেখেন আপনারা অপারেশন করায় নেন, আমি তো হসপিটালে যেতে পারছি না, আমি রুগী না দেখেন কিভাবে কি করবো। তো ওনার ওয়াইফ আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে আমি হসপিটালে থেকে রিলিজ নিয়ে বাসায় নিয়ে যাব, আমি রিলিজ অর্ডার সই করে নিয়েছি। তো ওখানে আমাকে স্পষ্ট লিখতে হয়েছে যে রোগীর অবস্থা আশঙ্কাজনক, যদি কোনো কিছু খারাপ হয়ে যায়, তার অবস্থা বিগড়ে যায়, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না, লেখাই থাকে, সই করে দিয়ে আসছে। ওনার স্ত্রী বলতেছেন যে আমরা কাগজে সই দিয়ে আসছি এবং আমরা রোগীকে বাড়ি নিয়ে যাচ্ছি, আমরা বাড়ি পৌঁছানোর সাথে সাথে আপনার সাথে সরাসরি কন্টাক্ট করছি। হ্যাঁ, ওইদিকে সার্জন কিন্তু তাকে বলতেছে যে দেখেন আপনারা আবেগের বশীভূত হয়ে কোনো ভুল ডিসিশন নেবেন না, এরকম অবস্থায় রোগীকে হাসপাতাল থেকে বের করা মানে একদম কবরে নিয়ে যাওয়া, রোগীর জান চলে যেতে পারে, ওনার যে সিভিয়ার অবস্থা ছিল। তো যাক, হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বাড়ি যাবো, এখানে থাকবো না, স্যালাইন লাগানো অবস্থায় বাড়ি চলে গেছে।
আমরা ব্যথা ট্যাথা কমুক তখন আসবো। তো যাক, এখন রুগী তো আর আসেনি, ওই জিনিসপাতি লাগানো আছে স্যালাইনের ইয়ানে। তো রুগীর মিসেসজি আমাদের চেম্বারে আসলেন। তো ওনার সাথে কথা বলার পরে ওনাকে বললাম যে নিয়ে আসলেন না কেন, কোনোভাবেই সম্ভব না, অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে গেছি আর ওইভাবে যে রাখা আছে। তো ওনার সাথে কথা বলে আমি রুগী না দেখেই প্রেসক্রিপশন করলাম, প্রেসক্রিপশন করে ওষুধ দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিলাম। সে সময় আমি কিন্তু রুগীর সাথে ফোনেও কথা বলিনি, কারণ উনি ফোনে কথা বলার কন্ডিশনে ছিলেন না, বলতেও চাচ্ছিলেন না। ওনাকে ওই যে পেন কিলার দিয়েছে, ঘুমের ওষুধ দিয়েছে, ওই নিয়ে উনি ছিলেন ওই রকম হয়ে। তো যাক, রুগীকে নিজের চোখে দেখিনি, ওনার সাথে কথা বলিনি। আর ওই যখন নিয়েছিলাম তখন এরকম আজকের মতো এত হোয়াটসঅ্যাপের ভিডিও কলের সুবিধাও ছিল না, যে একটু ভিডিও কলে রুগীকে দেখে নিলাম, এক নজর দেখে নিলাম, দেখে নিলেও তো অনেক কিছু বোঝা যায়। আর আমার মাথার মধ্যে এটাও তখন আসেনি যে 4th গ্রেডের হেমোরয়েড, এটা একটা জটিল কেস, ওষুধ দিয়ে কি হবে কি হবে না এত কিছু আমি আর তখন ভাবতাম না। এখন ভাবি কোন কেস স্কোপ লিমিটেশনের কিছু বিষয় আছে, সেটা আমাদেরকে চিন্তা করতে হয়। তো যাকে পরিণতি কি হবে যদিও জানতাম, কিন্তু তখন আর মাথায় ওইভাবে আসেনি। মহিলা এসে কাঁদো কাঁদো কণ্ঠে এমন ভাবে এসে ধরেছে। হ্যাঁ, তো আসলেই তো কেসটা সার্জনের হাতের মুঠায় ছিল, একদম হাতের মুঠায় ছিল। হ্যাঁ, এবং সার্জন একদম মানে ছুরি নিয়ে রেডি ছিল, এটা একদম ঝামেলা বিদায় করে দাও। এবং তিনি রুগীকে কিন্তু ভয়ও দেখাইছেন, অপারেশন না করলে আপনি কিন্তু শেষ। হ্যাঁ, অপারেশন না করার মতন ডিসিশন নিয়েন না, জীবন চলে যেতে পারে। তারপরেও হাজবেন্ড ওয়াইফ দুইজনের ডিসিশন নিয়ে বাসায় চলে যায়। আর তারপরে আমার কাছে আসে, যেহেতু আমার ওই আরেকজন পেশেন্টের রেফারেন্স ছিল, সে ভালোভাবে রেফারেন্স দিয়েছে। আর আমার আসলে কি তখন এরকম এত অভিজ্ঞতাও ছিল না যে এইরকম ইমার্জেন্সি কেসে হোমিওপ্যাথি দিয়ে আসলে আমি কি করতে পারবো, আদৌ কিছু হবে কিনা। তো রুগীর স্ত্রী ক্লিনিকে এসে বললেন যে আপনি আমার কাছে শুনেন, আমি সবকিছু বলতে পারবো, আমার ইনস এন্ড আউট যা যা আপনার তথ্য দরকার আমি সবকিছু বলতে পারবো। আমি ওনার কাছ থেকে শুনলাম, শুনে ওনাকে ওষুধ দিয়ে দিলাম। ওনার স্ত্রী রুগী সম্পর্কে আমাকে অনেক তথ্য দিলেন। সেই তথ্যের ভিত্তিতে আমি পপুলাস 30 একটা ডোজ ওনাকে দিয়ে দিলাম, প্লাসিবো দিলাম, দিয়ে ছেড়ে দিলাম। ওষুধ খাওয়ার ঠিক কয়েকদিন পরেই রুগী নিজে হেঁটে আমার চেম্বারে দেখা করতে আসলেন। নিজে হেঁটে, নিজের পায়ে হেঁটে আসলেন। ওনার মিসেস ওষুধ নেওয়ার সম্ভবত 7 দিন পরে তাকে নিয়ে আসছিল। মানে কি, যেদিন তাকে ওষুধ দিলাম সেদিন সে আমার চেম্বারে আসতে পারলো না, অ্যাম্বুলেন্সে করে সে বাসায় গেল। 1 ইঞ্চি বিছানা থেকে যে 1 ইঞ্চি নড়বে সেটার উপায় নাই, চেয়ারে বসতে পারতেন না। ব্যথার কারণে তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। সারা দিন বিছানায় কেবল একটা নির্দিষ্ট এইভাবে এইরকম করেও দেখা যাচ্ছে না, এইভাবে কাঁধ হয়ে শুয়ে থাকতো। তিনি চলে আসলেন আমার ক্লিনিকে, আমার চেম্বারে নিজের পায়ে। তা আমি রোগীকে বললাম, ভাই আপনি নিজে এবার বুঝায় বলেন সেদিন আপনার সাথে আসলে কি ঘটনা ঘটেছিল। তো আপনি কেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কি হয়েছিল, আর আমাদের এই হোমিও ওষুধ খাওয়ার পরে আপনার শরীরের মধ্যে কি এমন মিরাক্কেলাস পরিবর্তন ঘটে গেল যে আপনি এই 1 সপ্তাহ না যেতে আপনি হেঁটে হেঁটে আমার চেম্বারে চলে এলেন। রুগী দেখেন, ভালো করে খেয়াল করেন, আমি তো রুগী না দেখেই মেডিসিন দিয়েছি না, আমি এখন ভেরিফাই গুলো আপনাকে শেখাচ্ছি। দেখেন রুগী এই আমার চেম্বারে এসে এরকম করে, এই জাস্ট এই এরকম করে বসে আছে, এরকম করে বসে থেকে কথা বলতেছে। যে ফোলা এত বেশি ছিল যে আমি মুভ করতে পারছিলাম না। এমন কি যে পজিশনে শুয়েছিলাম সেই পোস্টারও চেঞ্জ করতে পারছিলাম না, সিভিয়ার পেন হচ্ছিল, আমি কোনোভাবেই বসতে পারছিলাম, গালে কিন্তু এরকম হাত। তো আমি বললাম যে আচ্ছা বলেন দেখি কোন কন্ডিশনে আপনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, হ্যাঁ তার আগে কি হয়েছিল। তো
রুগী বলছে যে আমার ক্রনিক কনস্টিপেশন। রুগী কিন্তু খুব শিক্ষিত পার্সোনাল, কারণ শিক্ষিত। আমার ক্রনিক কনস্টিপেশন, এর কারণে মাঝে মাঝে আমার মলদারটা একটু ফুলে যায়। তো আমি নিয়মিত ইসবগুলের ভুসি খাই, সকালবেলা উঠে মর্নিং ওয়াক করি, এই করলে আমি ম্যানেজ করি। এরপরে না হলে আমি সিস ওয়াটার বাথ নিই, মানে ওই যে গরম পানির যে সেঁকটা দেয়, এটাতে আমি উপকার পাই। কিন্তু এবার কোনোভাবেই রিলিফ পাচ্ছিলাম না। দ্বিতীয় দিন যখন মর্নিং ওয়াক করলাম, তখন মর্নিং ওয়াকের পরে এটা প্রচুর বেড়ে গেল। তাই আমি পরের দিন ডাক্তারের কাছে গেলাম। পেশেন্টের ওয়াইফ বলছে যে পাইলসের সাইজ এত বেড়ে গেছে যে প্রেসার দিয়েও ভিতরে ঢোকানো যাচ্ছে না, এমনটা এর আগে কখনোই হয়নি। হাসপাতালে পেন কিলার ইনজেকশন দেওয়ার পরেও পাইলস ঢোকানোর চেষ্টা করে ডাক্তার, কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। সার্জন বলছিল যে এরকম সোয়েলিং আর ফোলার জন্য, এত সোয়েলিং হয়েছে, মানে ফুলা এবং ব্যথা, এর জন্য এই মুহূর্তে সার্জারি করা যাবে না। তাকে হায়ার অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়েছে এবং সিসবাতটা চালায় যেতে বলেছে, এবং দ্রুত মানে পারলে 1-2 দিনের মধ্যে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে তাকে অপারেশন করে ফেলতে বলেছে। আমরা অপারেশনে যেতে চাইনি, এই জন্য ডাক্তারকে কথা বলছেন, এরকম ডিসচার্জ হয় না। নোট নিয়ে আমরা চলে আসছি। হ্যাঁ, এই যে তো মানে এই নির্বাচন গেলে যে পরিমাণ বলা হয়েছে বা এই কারণে আমি এই জায়গা দেখেন, পাবলিক ফাংশনের বক্তব্য দেওয়া হয়নি। আমরাও কিন্তু মাঝে মধ্যে একটু আলোচনা করি, কেসটা ওখানেই থাক। আমরাও মাঝে মধ্যে পপুলার অ্যাসিস্টেন্টে চলে যাই। আপনারাই চিন্তা করেন, এই ক্লাসের লেকচার শুনতে শুনতে আপনাদের খেয়ালই থাকে না, 2-1 অ্যাক্টিভ থাকেন, 2-1 আপনারা দেখি বিভিন্ন ধরনের স্যাম্পল দিতে থাকেন, ভালো লাগে। আবার অনেকে দেখা যাচ্ছে যে জাস্ট শুনেই যাচ্ছেন, এক ঘরেই শুনে যাচ্ছেন, মনে হয় যে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেছেন, অথবা বিরক্তি হলে অবশ্য কেউ থাকার কথা না। বিরক্তি যারা হন তারা মোবাইলটা চালু রেখে অন্য কাজ করে। হ্যাঁ, আর যারা মন্ত্রমুগ্ধের মতন শুনেন তারা কিন্তু শুনে যান। তো দেখেন, আমিও বেসিক্যালি পপুলাস প্রকৃতিরই আমার কাছে মনে হয়। হ্যাঁ, আমি আমার স্টুডেন্টদের কাছে বলা যায় এক ধরনের অবিডিয়েন্ট টিচার, হ্যাঁ, বাধ্যবাধক টিচার আর কি। হ্যাঁ, যে ক্লাসে কেউ যদি কোনো প্রকার বিরক্ত করে, ডিস্টার্ব করে, আমি কিন্তু ইগনোর করি। আমি অত বেশি উপেক্ষা করি না, মুখে কিছু বলি না, একদম চুপচাপ থাকি। আপনারা হয়তো নিজেদের স্বভাবের মধ্যেও পপুলাসের মিল অনেকেই খুঁজে পেয়েছেন। এরকম এই যে এখানে আপনারা আজকে কতজন আছেন? আজকে প্রায় 47 জন আছেন। 47 জনের মধ্যে তো কেউ না কেউ পপুলাস আছেন, নিজের সাথে তো অনেক মিল তো আছে। হ্যাঁ, তো একটা বিষয় আমি একটু পরিষ্কার করে বলি, ফিলোসফি, যদিও কেস থেকে একটু বাইরে চলে যাচ্ছে, হঠাৎ করে মাথায় আসলে এখানে বলছি। আমাদের এই যে বডি, হিউম্যান যে বডি আমাদের, এই বডির মধ্যে শত শত ধরনের মিনারেলস আছে, খনিজ লবণ যেটা আমরা বলি মিনারেলস। আমাদের শরীরে পানি আছে, আমাদের শরীরে অনেক ধরনের কেমিক্যালস আছে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো মেডিসিন বা ওষুধের ছোট্ট ছোট্ট অংশ বা পার্ট, ভালো করে বোঝেন ফিলোসফি কিন্তু। হ্যাঁ, আমাদের সবার ভিতরেই ধরেন যে 100 বা 200 ওষুধের ছোট ছোট অংশ আগে থেকে ইনস্টলড হয়ে আছে। যেমন আমি নিজের চরিত্রের কোনো অংশে হয়তো বা নেট্রামিউর হতে পারে, কোনো অংশে হয়তো ইগনেশিয়া হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে প্লাটিনাও হতে পারে। আমি সমাজের সামনে আলাদা আলাদা পরিস্থিতিতে নিজের এই ক্যারেক্টার গুলাকে ছোট ছোট অংশে প্রকাশ করি। এটা হয়, রিয়াকশন হয়, পাবলিকলি আমার রিয়াকশন আসে। আমার মনের ভেতরে মাঝে মধ্যে কোনো বিষয় নিয়ে ইগো আসে, মাঝে মধ্যে আমি হয়তো হটিও হয়ে যাই, মাঝে মধ্যে আমার এই চিন্তা আসতেছে, ওই চিন্তা আসতেছে। কিন্তু ভালো করে শোনেন, কিন্তু অসুস্থ অবস্থায় বা রোগের সময় কি হয় এটা আমাদের দেখতে হয়। আমাদের ভিতরে এই যে ধরে নিলাম 100টা ওষুধ আছে, সে সময় কোনো একটা বিশেষ ওষুধ একদম টপে চলে আসে, প্রকাশ পায়, সবার উপরে ভেসে ওঠে, ব্যাস আপনার কাজ হলো ওইটাকে দেখা।
এর আসল মানে এই নয় যে আপনি একটা নির্দিষ্ট মেডিসিনে ধাঁচে করা মানুষ, আপনি কিন্তু নির্দিষ্ট কোনো পার্সোনালিটির মানুষ নয় ওই সময়, ঠিক আছে? এটা ভালো করে মাথায় রাখেন। ওই সময়ে ওই 100টার মধ্যে একটা টপে চলে আসছে। আপনাদের সবার ভিতরে এরকম একটা মিশ্র রূপ কিন্তু লুকিয়ে আছে, আমাদের সবার ইয়েতে লুকায়ে থাকে। আমরা জীবনের প্রত্যেকটা আলাদা আলাদা ফেজে, আলাদা আলাদা পরিস্থিতিতে সম্পূর্ণ আলাদা আলাদা উপায়ে রিয়াকশন করি, রিয়াক্ট দেখায়, প্রতিক্রিয়া দেখায়। জীবনের আনন্দময় সময়ে আনন্দিত হলে যেরকম আচরণ করে সেরকম আচরণগুলো হয়। এইটা কিভাবে হয়? আমাদের শরীরের বিভিন্ন হরমোন, আমি একসময় আলোচনা করেছিলাম। হরমোন আমাদের অনেক ধরনের হরমোন আছে। কিছু হরমোন আছে যেগুলা আনন্দ প্রকাশের, হ্যাপিনেসের জন্য, কিছু আছে স্যাডনেসের জন্য। তো আমাদের শরীরের হরমোনগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে বিভক্ত। শত শত হরমোন কিন্তু আছে, অ্যালকালয়েড আছে। তো এগুলো আমাদের ভিতরে আগে থেকে ইনস্টলড হয়ে আছে। আমরা যখন আমাদের এই পৃথিবীতে আমরা জন্ম নিলাম তখন থেকে এইগুলো আমাদের ভিতরে আছে। কেউ হয়তো 50টা ওষুধের অংশ নিয়ে জন্মাইছে, কেউ 100টা, কেউ 200টা। এটা নির্ভর করে, ম্যান টু ম্যান ডিপেন্ড করে। কিন্তু মানুষ যখন অসুস্থ হয় তখন ওগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ওষুধের ট্রেট কতদিন বুঝলাম, ট্রেট কি বৈশিষ্ট্য একদম টপ মোস্ট লেয়ারে চলে আসে, উপরে চলে আসে। ঠিক একই ভাবে আমাদের চিন্তা ভাবনাও অনেক রকম হয়। একজন নরমাল পারসন বা সুস্থ মানুষ হিসেবে আমাদের মাথায় কিন্তু শত ধরনের চিন্তা আমরা করতে থাকি। আমাদের মনেও চিন্তা আসে, আমি কেন বাকি মানুষের মতন বললাম না, আমি কেন বিল গেটসের মতন ধনী হতে পারলাম না। আমার মনে কিছুই করি, আবার অসুস্থ হলেও করতেছি। তো আমি বাহিরে কোন সুন্দর জিনিস দেখে ধরেন এক্সাইটেড হয়ে গেলাম, আমি কোন জিনিসকে লাইক করলাম, ভালোবেসে পড়লাম, পছন্দ, একটা সুন্দর মেয়ে যাচ্ছে, আমি তার দিকে তাকালাম, তাকে তার প্রতি আমার একটা আকর্ষণ উপাদান কাজ করে। কিন্তু আমি মনে করে আমার একজন ভয় সালাম দিল, সালামের গুরুত্বটা কি? কোন গুরুত্ব আছে? চিন্তা ভাবনা একদম প্রমিনেন্ট হয়, প্রধান কিন্তু খুব রাগ হয়। রুগী কি বলে? সুস্থ অবস্থা আগেও হতো, কাজ করবে যে মানে নার্ভাসনেস এরকম সুস্থ অবস্থার রাগের তফাৎটা কি, ফারাকটা কি, এটাই আমাদেরকে খুঁজে বাইর করতে হয়। যখন রুগীকে আমরা জিজ্ঞাসা করি যে আপনার রাগ কেমন, রুগী বলে হ্যাঁ ডাক্তার সাহেব আমার তো রাগ হেভি, আমার আগেও রাগ হতো, এমনকি রাগ তো আমি আগেও করতাম। তাহলে আগের রাগের সাথে এখনকার পার্থক্যটা কোথায়, ফারাকটা কোথায়? কোনো ফারাক আছে? না ডাক্তার সাহেব। হ্যাঁ, তবে আগের সাথে এখনকার রাগের সেরকম ফারাক নাই। তবে আগে আমি রাগ করতাম, এখন রাগ করতাম, কিন্তু একটু মনে হয় যে এখন আমি কারো উপরে রাগ, মানে আমি এখন অসুস্থ, এখন আমি কারো উপরে রাগ প্রকাশ করার আগে অন্ততপক্ষে একটাবার চিন্তা করি, আমার মনে অন্ততবার একটাবার চিন্তা আসে। এই যে রাগ প্রকাশ করার আগে মনে অন্তত একবার চিন্তা করার বিষয়টা, এটাই হলো হোমিওপ্যাথির কেস টেকিং এর এন্ট্রি পয়েন্ট। আপনি এই দিক দিয়ে রোগীতে ঢুকতে পারবেন। হ্যাঁ, আমরা সালফারের ক্ষেত্রে যেরকম আপনাদেরকে শেখাইছি, একদম রাগ হঠাৎ করে রাগ হয়ে গেল, সব সালফার না, কিছু সালফার হঠাৎ করে রাগ হলো, রাগের মাথায় ধামধুম করে উল্টাপাল্টা বুকে টুকে ইয়ে করে দিল, দিয়ে সাথে সাথে কুইক রিপেন্ট, খুব দ্রুত তার মধ্যে অনুশোচনা, হ্যাঁ সরি ভাই ভুল করে ফেলছি, আমি আসলে রাগের মাথায় কি বলে কিছু মনে করো না প্লিজ ভাই, ইয়ে করো। এটা একটা সালফারের একটা পয়েন্ট। তাহলে এই জায়গাও একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে। তো আমরা রোগীকে বলতে পারেন চেপে ধরে জিজ্ঞাসা করবো যে আচ্ছা আপনি যখন রাগ করেন, রাগ করার আগে নিজের মনে কি চিন্তা করেন, কেন চিন্তা করেন, রাগ করার আগে কেন আপনার মাথায় এই চিন্তা আসে? তখন রোগী বলবে যে আমার এই রাগের কারণে সামনের মানুষটা যেন কষ্ট না পায়, বুকুলাসের ভাবনা, আমার রাগের কারণে সামনের মানুষটা যেন
কষ্ট না পাই, কিন্তু আগে এই ভাবনাটা আসতো না। আমি মনে মনে দুধ ছাই, সামনের মানুষটা কষ্ট লাগে লাগুক, দুধটা দিই বসায়, দুটো কথা শোনায় দিই, ওর যা লাগে লাগুক, আমার তাতে কি। কিন্তু এখন সে রুগী হয়ে গেছে, কোকুলাস হয়ে গেছে, এখন সে ভেতরে রাগ প্রকাশ করার আগে চিন্তা ভাবনা করে যে আমার রাগ প্রকাশ করলে সে তো আবার কষ্ট পাবে। তো এই যে চিন্তা ভাবনাটা, এই একটা বড় পরিবর্তন বা বদল তার মনের মধ্যে চলে আসে অসুস্থ হওয়ার অবস্থায়। তো এই রোগী হয়তো আপনাকে মুখে পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারছিল না, কিন্তু যখন আপনি তার কথার উপরে একটু জোর দিবেন, স্ট্রেস দিবেন, প্রেসার দিবেন, তখন সে সুন্দরভাবে বলবে। হ্যাঁ, এগুলাই হলো আসল কেস টেকিং। এইভাবে আমাদের কেস টেকিং এ যেতে হয়। হঠাৎ করে মনে হলো, তো আমি কি মেসেজ লিখেছেন, সংশয় বা কোনো বিষয়ে কাজ করে যেটা হয়তো তোমার কোশ্চেন আছে আমি তো কেস করিনি, আপনি তো ইমপেশেন্ট দেখতেছি। ইমপেশেন্ট কে? ইমপেশেন্ট কাজ করে কি এমনি মোটামুটি মেডিসিন কি কি বলেন দেখি, কোন কোন মেডিসিনের নাম মনে আসছে? ইমপেশেন্ট, ক্যামোমিলা, সিনা, সিনা, দর্শন কেস নিয়ে মাঠে হ্যাঁ, আবার ইমপেশেন্ট প্লেন অ্যাবাউট হচ্ছে ক্যালিকার, তাই না? তো একটু ওয়েট করেন, আমি তো একটু ফিলোসফি বললাম, আমি তো কেস শেষই করিনি। আপনি আগেই কোন ভিত্তিতে চলে গেলেন? ধৈর্য রাখতে হবে। এই আরেকটু গল্প বলে নিই। আমরা আমার একটা, আমি খুব বেশি পড়ি তা না, কিন্তু পড়িও। আমি মহাভারতের কিছু জিনিস আমি পড়তাম, ইভেন সিরিয়াল গুলো আমি দেখতাম। তো সেখানে হয়তো কি জানেন, সেখানে তপবনে গুরু শিক্ষাদান করতো শিষ্যদেরকে। তো সেইখানে একদম ছোট অবস্থায় যখন কিশোর হলো, ওই অবস্থায় সে গুরুর কাছে চলে যায়, তাদের নির্দিষ্ট পোশাক থাকতো, সেখানে যে তাদের কাজ ছিল গুরুর খেদমত করা, আশ্রম পরিষ্কার রাখা, এটা করা ওইটা করা, নিয়মিত ধ্যান করা, গুরু যেটা করে। তো গুরু যেটা গুরু বিদ্যা, সে বিদ্যাটা কখন দিত? যখন গুরু মনে করতো যে না, আমার এই শিষ্য এখন উপযুক্ত হয়েছে শিক্ষা নেওয়ার জন্য, তখন গুরু তাকে দিত। দেখা যাচ্ছে যে বছরের পর বছর ধরে গুরুর খেদমত করে আশ্রম চালিয়ে সে ওই শিক্ষাটা পাচ্ছে না। আপনারা দেখবেন, হীরক রাজার দেশে ফিরে এলো, ওইখানে ওই যে একটা আচার্য ছিল, ব্রহ্মাচার্য, তার গুরু তাকে শিক্ষা দেয়নি, একটা ফাইনাল শিক্ষা দেয়নি। সেই শিক্ষাটা কি ছিল? যে অমরত্ব হওয়ার শিক্ষা, ওইটা তাকে শেখায়নি। কেন শেখায়নি? কারণ গুরু দেখেছে যে সে লোভটাকে এত বছর ধরে সাধনা করে তার লোভটা মন থেকে দূর করতে পারেনি, এই কারণে অমরত্বের শিক্ষাটা গুরু দেয়নি। তো যে কোনো বিষয়ে আপনাকে পেশেন্ট রাখতে হবে। অ্যাটলিস্ট আমাদের এই ক্লাসগুলো, অন্য স্যারের কি হয়েছে জানি না, আমাদের এই ক্লাসগুলো করতে গেলে আপনাকে প্রচন্ড ধৈর্য নিয়ে থাকতে হবে। আপনি আগেই কিসের ভিত্তিতে হ্যান ত্যান এই করলেন, আপনি কিন্তু ধরা খেয়ে গেলেন, আপনার দ্বারা হবে না। আপনি এই কারণে ধৈর্য রাখেন। কি হচ্ছে, আমি তো ক্লাস শেষ করিনি, আমি মাঝখানে একটু ফিলোসফি আপনাদেরকে বললাম, এরপরে আমি আবার আমার মূল আলোচনায় ফিরে আসছি। তো যাক, আমি রোগীকে বললাম গতকালকে আপনার মানে গতদিন আপনার ওয়াইফের সাথে আমার ফোনে কথা হয়েছিল। তো বললেন হ্যাঁ জি হয়েছিল। তো হাসপাতালে আপনার কি হয়েছিল, হসপিটালে আপনার কি হয়েছিল, সার্জনের সাথে আপনার কি কথা হয়েছিল, এটা একটু বলেন। তো উনি বলতেছেন যে সার্জন সাহেব বলতেছিল যে আপনার মলদার এখন মানে তীব্র সোয়েলিং হয়ে আছে, ফোলা ভাবটা একটু কমে গেলে আমরা অপারেশন করব। তখন আমরা বললাম যে ঠিক আছে, তাহলে এখন আমরা অপারেশন করতে চাই না, আমি বাড়িতে চলে যাই। তো এই রোগী কিন্তু ওই যে গালে হাত দিয়েছিল এবং খুব মাইল্ড টোনে কথাগুলো বলতেছিল, খুবই মাইল্ড টোনে, খুব ধীরে ধীরে, যে সার্জন আমাদেরকে বলছিল এরকম আর কি, একদম মাইল্ড দিয়ে তার গালে হাত দিয়ে এইভাবে কথা বলতেছে। তো রোগী যে টোনে কথা বলতেছিল, এটাকেই হোমিওপ্যাথির ভাষায় বলে হচ্ছে মাইল্ড। আমরা রূপ দিচ্ছি না মাইল্ড, এটাকে বলা হচ্ছে মাইল্ড নেচার। তো এই মানুষটা মাত্র একটা দিন মানে কয়েকটা দিন আগে হাসপাতালের ইমার্জেন্সি বেডে ছিল, ব্যথার চোটে বিছানায় বসা তার জন্য সম্ভব ছিল না। এখন কয়েকটা দিন পরে আমাদের সামনে আসলো, কত শান্তিতে মাইল্ড ভাবে আরামদায়ক ভাবে কথা বলতেছে।
তো রোগী পর্যবেক্ষণের সময় এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হয়। রোগী তো বলবে যে ভালো হয়নি, ইয়ে হয়নি, হ্যাঁ, কিন্তু আপনাকে এই জিনিসগুলো অবজার্ভ করতে হবে। তো এরকম পেশেন্টের সাথে কথা বলার সময়, কোনো মাইল্ড পেশেন্টের সাথে বিশেষ করে কথা বলার সময় আপনি তার মধ্যে কোনো তাড়াহুড়ো, কোনো উথাল পাথাল ভাব আপনি দেখতে পাবেন না, বিন্দু মাত্র দেখতে পাবেন না। এই রোগীদের ফেসের মধ্যে কোনো ভয়ের ছাপ দেখতে পাবেন না, কোনো চিন্তার ছাপ দেখতে পাবেন না। কপালে যেরকম ভাঁজ পড়ে যায় না, এই ভাঁজও কিন্তু ছিল না, এই পেশেন্টের মধ্যেও ছিল না, কিচ্ছু ছিল না। তিনি চেয়ারের উপরে ধৈর্য ধরে বসেছিলেন এবং শান্তভাবে বসেছিলেন, অত্যন্ত পেশেন্টলি এবং মাইল্ড ভঙ্গিতে বসেছিলেন। তাই বললাম, আচ্ছা, হাসপাতালে পৌঁছানোর পরে আপনার মলদ্বারে কি কি কষ্ট বা অসুবিধা হচ্ছিল সেটা বলেন। তো বললেন যে সার্জনরা যখন আমাকে ইমার্জেন্সি অ্যাডমিট করে নিল, মানে আমি বললাম যে উনি বুঝতে পারেননি, তখন আমি আবার বললাম যে আপনাকে যখন ইমার্জেন্সি অ্যাডমিট করে নিল তখন আপনার কি কি কষ্ট হলো সেটা বলেন। উনি বললেন যে মলদ্বারে তীব্র ব্যথা হচ্ছিল, তীব্র ব্যথার কারণে আমি বসতে পারছিলাম না, বিছানায় কাত হওয়া আমার জন্য একদম সম্ভব ছিল না, চেয়ারেও সোজা হয়ে বসতে পারছিলাম না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই ঘটনার দুদিন আগে যখন আপনার মলদ্বারে সামান্য কষ্ট শুরু হলো, তখন কি আপনি এই কষ্টের কথাটা কি আপনি আপনার মিসেসকে বলেছিলেন, আপনার ফ্যামিলির কাছে বলেছিলেন, না ওটা গোপন রেখেছিলেন? আপনার মিসেস কিন্তু বলেছিল যে ওটা আপনি বলেননি। কেন গোপন রাখলেন? বিষয়টা কেন আপনি ইগনোর করলেন? আপনি তো বাড়ির বিশেষ করে আপনার মিসেস আপনার এত ঘনিষ্ঠ, আপনি তার কাছে তো আপনি বলতে পারতেন, বরং আপনি সেটা না বলে, মানে মিসেস তো আমাকে সব আগেই বলছে, আমি তো কেস টেকিং আগেই করছি, তাই না, করে তার দিয়েছি। আমি ওনার কাছ থেকে পপুলাসটা শেখার জন্য এই প্রশ্নগুলো দিচ্ছি। তো আপনি, আপনার কষ্ট হচ্ছে, সেই কষ্টটা লুকায়ে আড়াল করে আপনি কেন এক নাগারে কাজগুলো করতে যাচ্ছিলেন? তো উনি বললেন যে তখন কষ্টটা অনেক কম ছিল স্যার, আসলে আমার অনেক কনস্টিপেশনের সমস্যা ছিল, যার কারণে মলদ্বারে সামান্য সোয়েলিং ভাব এসেছিল। আমি ভাবছিলাম যে প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করলে হয়তো ঠিক হয়ে যাবে, আগেও যেহেতু হতো। তাই প্রথম দিন আমি অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছি এবং বাড়িতে ফিরে গরম গামলায় পানি ঢেলে ওখানে অনেকক্ষণ বসেছিলাম। তো আমরা যারা মানে একটু জানি, সচেতন আছি, তারা মানে বিশেষ করে শহর অঞ্চলে এরা কিন্তু আমরা দেখেছি যে পাইলস রিলেটেড প্রবলেমগুলো শহর প্রধান এলাকায় বেশি হয়, লাইফস্টাইল, বিভিন্ন ধরনের স্ট্রেস, এগুলোর কারণে হয়। তো আমরা কিন্তু সবাই জানি যে মলদ্বারের এরকম কোন সমস্যা বা ইয়ে হলে আমরা এই গরম পানিতে বসলে, সেঁক নিলে এটা অনেক কমে যায়। তো উনি ওই কাজটা করছেন। তো উনি বলতেছেন যে ওই সেঁক নেওয়ার পরে আমার ব্যথার কোনো উপশম হলো না। দ্বিতীয় দিনও আমি নিয়ম করে মর্নিং ওয়াকে গেলাম, কিন্তু মর্নিং ওয়াক থেকে বাড়িতে ফেরার পরে দেখলাম যে আমার মলদ্বারের খোলার ভাবটা আগের থেকে আরো বেড়ে গেছে। এরপরে তৃতীয় দিন কষ্টের চোটে বাধ্য হয়ে আমাকে হসপিটালে যেতে হয়েছিল। ওখানকার সার্জনরা পরীক্ষা করে বলল যে ওখানে সোয়েলিং ভাবটা স্বাভাবিকের চেয়ে প্রায় 4 গুণ বেড়ে গেছে। রোগী যখন শুরু হলো, মানে ওই দিন সম্ভবত শুক্রবার ছিল, যেদিন তার এই প্রথম সে দেখলো, সেদিন সামান্য আকার ছিল এবং সেটা চাপ দিয়ে, ফার্স্ট গ্রেডে ছিল তো চাপ দিয়ে ঢুকানো যেত, কিন্তু পরে এত বেশি বড় হয়ে গেল যে ওটাকে চাপ দেওয়ার ভিতরে ঢুকানো যাচ্ছিল না, এবং যদিও বা একটু ইয়ে হয় আবার আপনি বাড়ে আসে। তো হাসপাতালে ভর্তি করার পরে সার্জনরা ওনাকে স্যালাইন পুশ করেন এবং স্যালাইনের মধ্যে পেইন কিলার ইনজেকশন, অ্যান্টিবায়োটিক দেন আর কি। তো এবং ওনার মিসেসকে বলে যে এই পেইনটা না কমলে অপারেশনটা ওইভাবে করা যাচ্ছে না, আপনি অবশ্যই তাকে গরম পানিতে বসায় রেখে ইয়ে করেন, এখানেই থাকেন আপনি, এবং কমে গেলে আমরা তার ওটি করব। তো তখন তো ওনার স্ত্রী ওই যে বন্ড সই করে রিলিজ দিয়ে নিয়ে আসে।
হ্যাঁ তো এটা তা আমরা আমি কিন্তু- পেশেন্টের মিসেসকে বললাম যে কি আচ্ছা করে? আপনি যেদিন হসপিটাল থেকে সরাসরি কয়েকজনের ওনাকে বাসায় রেখে আমার কাছে ওষুধ নিতে আসলেন, ওনার রোগের বিষয়ে আপনি কি ঝামেলা কেউ আহ, ফেস করে কোন ঝামেলা করে আমাদের বললে আমরা মানে সেটা সেদিন solve আমাকে যে কথাগুলো বলেছিলেন ওষুধ দাম আপনি জানেন? একটু 105 মণ আবার একটু ওনার সামনে আমার বলেন। 10-15 হাজার হ্যাঁ, টাকা। তাহলে 10-15 একটু হাজার ভালো টাকা। হয়। যদি মানে 1000 আমি করে জাস্ট হতো, মানে আমি তো বললাম যে তাহলে আজকের 1,05,000 টাকা হতো। পপুলাসটা আমি কিন্তু ওই পেশেন্টের আমি কাছ থেকে বেচে শিখতে চাচ্ছিলাম, 890 সেদিন টাকা। শিখতে চাচ্ছিলাম বলে কিন্তু আমি ওনার তাহলে কাছ ওই থেকে জায়গায় আবার যদি আমি 1300 শুনতে 1400 যাচ্ছিলাম। টাকা বিক্রি তো করতাম, মিসেস আমার বলতেছে ঠান্ডা যে পড়ছে। আপনি যেদিন ওই প্রথম সপ্তাহে আমি আমাকে আনতাম না, সরকারি আপনার কাছে এসেছিলাম, আমার আহ, সেদিন আমার স্বামীর স্বভাব সম্পর্কে আমি বলেছিলাম যে সে খুবই অত্যন্ত চুপচাপ, নিজের কোনো কষ্টের কথা সহজে মুখ ফুটে কাউকে বলে না। আমারও যে নির্বাচনের পর কাজের চাপও বাড়ছে, তো উনি বলতেছেন যে ইনার এই স্বভাবটা একদম জন্ম থেকে, আমার বিয়ের সময় থেকেই আমি এরকম দেখি। উনি নিজের কষ্টের কথা বা ওনার কোনো আবেগ সহজেই উনি রিফ্লেক্ট করেন না। দেখেন, আমি আপনাদের এই ক্লাসগুলোতে অত্যন্ত স্পেশাল স্পেশাল কিছু ওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে? এগুলো লিখে রাখবেন, খুব স্পেশাল স্পেশাল ওয়ার্ড। এগুলো কিন্তু ম্যাথমেটিকা গুলো তো ওইভাবে নাই, আপনারা সবাই লিখে রাখেন। পপুলাসের রোগী নিজের মনের কথা সহজেই বাইরে রিফ্লেক্ট, আজকের ওয়ার্ডটা হলো রিফ্লেক্ট। তাহলে কি, পপুলাসের রোগী নিজের মনের কথা সহজেই বাইরে রিফ্লেক্ট করতে পারে না। রিফ্লেক্ট করা মানে কি, প্রকাশ করা। এই রিফ্লেক্ট ওয়ার্ডটা খুব সুন্দর করে ডায়েরিতে লিখে রাখেন। কতগুলো ওয়ার্ড দিয়ে দিলাম পপুলাসের। তো পপুলাস রোগী নিজের ভিতরের তার যে কষ্ট বা আবেগ, সেটা সামনের মানুষের সামনে রিফ্লেক্ট করতে পারে না। ঠিক আছে? আপনারা এই পেশেন্টের, আমি একটু আগে যে মাইল্ড ভাবে কথাগুলো বলতেছিল এরকম করে করে, সেটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। এখন আপনারা এই রিফ্লেক্ট ওয়ার্ডটার উপরে ফোকাস করেন, রিফ্লেক্ট ওয়ার্ডটা মাথার মধ্যে রাখেন। এর মানে দাঁড়ায় যে সামনের মানুষের চোখের সামনের ভিতরে নিজের যে আয়না, যে মিরর, সেটাকে সে তুলে ধরতে পারে না। সামনের মানুষের মনে তার প্রতি ভালো বা খারাপ চিন্তা যাই থাকুক না কেন, সামনের মানুষটা যদি মানে তাকে তীব্র গালিগালাজও করে, সে সামনের মানুষটাকে ওই আয়নায় দেখতে পায় না যে তুমি আমার সাথে ভুল করেছো, তুমি আমার সাথে অন্যায় করেছো, এই কথাটা খুলে বলতে পারে না। সে উল্টো নিজের মনের ভেতরে এই চিন্তা করে যে সামনের মানুষটা হয়তো একদম সঠিক কথা বলেছে, আমার নিজেরই মনে হয় কোথাও ভুল আছে, আমার নিজেরই মনে হয় কোথায় মানে আমি কিছু গলত করে ফেলেছি, আমার ইয়ে হয়েছে, রংটা আমার হয়েছে। তো রোগ বা অসুস্থতার সময় পপুলাসের চরিত্রে এটা আরো তীব্র রূপ নেয়, এই রিফ্লেকশনটা আরো তীব্র রূপ নেয়। সে ঘরের মধ্যে একদম চুপচাপ ও খামোশ হয়ে বসে থাকে, কারোর সাথে কথা বলতে চায় না, মুখ ফুটে নিজের কোনো কষ্টের কথা সে বলতে পছন্দ করে না। এটা খুবই একটা কি বলবো, মানে অসাধারণ লক্ষণ, এটা মাথায় রাখবেন। তো তার স্ত্রী, তার মিসেস অসুস্থতার সময় বর্ণনা দিচ্ছিল, তার ক্যারেক্টার নিয়ে, নেচার নিয়ে এইভাবে বলছিল যে অসুস্থতার সময় তার খাওয়া দাওয়ার কোনো বড় সমস্যা হয় না, চাহিদাই থাকে না, ক্ষুধা থাকে না, খাওয়া দাওয়া একদম দেখা যাচ্ছে যা দিচ্ছেন একদম ঠিকঠাক খেয়ে নিচ্ছে। সে সারাদিন বিছানায় শুয়ে শুয়ে কেবল খবরের কাগজ পড়ে, খবরের কাগজ পড়া শেষ হলে আবার চুপচাপ ঘুমায় পড়ে, কখনো দেখা যাচ্ছে যে টিভি অন করে খেলা দেখতেছে। সারাদিন এই কাজগুলোর মধ্যে নিজেকে ডুবায় রাখে। আর ওইদিকে বাইরে থেকে কোনো মানুষ তার বাসায় আসলে, হ্যাঁ, কোনো মানুষ বাসায় আসলে তাকে যদি জিজ্ঞাসা করে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, তাহলে সে ছোট ছোট উত্তর দেয় এবং সে নিজে একদম চুপচাপ হয়ে নিজের মনে বসে থাকে। হ্যাঁ, অন্য মানুষের সাথে সেরকম কোনো কথাবার্তা সে করে না। অন্য কেউ যদি কথা বলে তাহলে সে কথা বলে। এবার আমি রোগীকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বলেন তো, যখন আপনার মলদ্বারে তীব্র পেইন হচ্ছিল তখন আপনার মনের ভিতরে আসলে কি ধরনের চিন্তা ভাবনা চলছিল? আপনার মন কি তখন চাইছিল যে কারোর সাথে গল্প করতে, নাকি একদম চুপচাপ হয়ে একদম খামোশ হয়ে বসে থাকতে?
তো উনি বলতেছেন যে আমি আমার ওয়াইফকে পেনের কথা বলি, হ্যাঁ, হেমোরয়েডটা মানে সেটেল হবে কিনা, ভালো হবে কিনা সেটা নিয়ে কথা বলি। যদি ভালোভাবে করতে পারো তো আমি ওনার স্ত্রীকে আবার জব বার করছে ভাই, আমি আর তুমি করি ফার্ম বলতে বললাম যে ওনার অসুস্থতার সময়ে পার্টনারশিপ নেওয়া তার যে নেচার থাকে সেটা আবার একটু আমাকে বলে, যাতে আমার আরেকটু বুঝতে সুবিধা হয়। এবার ওনার ওয়াইফ বলতেছে যে রোগী সুস্থ থাকলে যেমন কথা কম বলে, অসুস্থতার সময় ওনার গলার আওয়াজ আরো অনেক বেশি ক্ষীণ হয়ে যায়, অনেক কমে যায়, ওনার কথাবার্তা বেশ সীমিত হয়ে পড়ে। দেখেন এই রোগীর ক্ষেত্রে কি চমৎকার বিষয় লক্ষ্য করা যাচ্ছে। ওনার স্ত্রী বলছেন যে ওনার এই স্বভাবটা ছোটবেলা থেকেই, জন্ম থেকেই, মানে উনি যখন থেকে এই ঘরে আসছে, মানে স্বামীর ঘরে আসছে তখন থেকে উনি এমনিতেই কথা কম বলেন, আর অসুস্থ হওয়ার পরে ওনার কথাবার্তা আরো কমে যায়। তাহলে এখানে কোন বিষয়টা ধরা পড়লো? যেমন আমি আপনাদেরকে একটু আগেই, মানে একটু আগে না, আমি আপনাদের গতদিন এই উদাহরণটা বলেছিলাম, একটা বসের উদাহরণ দিয়েছিলাম না, যে সুস্থ অবস্থায় রাগ আমার হতো, কিন্তু অসুস্থ অবস্থায় রাগ হয়। একটু আগেও তো মনে হয় কথাটাই বললাম যে আমার আগেও রাগ হতো, অনেক রাগ হতো, আমি তখন ভাবতাম না, যা আসতে ঠাস ঠাস করে বলে দিতাম। কিন্তু এখন অসুস্থ হয়েছি, অসুস্থ হয়ে এখন রাগ করার আগে আমার মনের মধ্যে একবার অন্তত চিন্তা হয় যে রাগ করা ঠিক হবে কি হবে। সুস্থ অবস্থায় এখানে কি বলতেছে যে সুস্থ অবস্থায় এই লোক আগে থেকেই কম কথা বলতো, এখন অসুস্থ হওয়ার অবস্থায়, অসুস্থ হওয়ার পরে কথাবার্তা আরো কমে গেছে। উনি নিজেও বলতেছেন যে আমি এখন চুপচাপ হয়ে গেছি। তাহলে আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে আরো কমে যাওয়া, এটাও কিন্তু একটা লিখে রাখার মতো, আরো কমে যাওয়া, এই আরো কমে যাওয়ার বিষয়টা একদম প্রকট হয় রোগীর ক্ষেত্রে। তো আমাদের কিন্তু এই জায়গায় রুব্রিক্স ধরলে হবে না, হ্যাঁ, আমাদেরকে আমরা পেশেন্টটাকে বুঝবো ইন জেনারেল। তো যাক, ওনার স্ত্রী বলছেন যে ওনার শরীরে যাই কষ্ট হোক না কেন উনি নিজের মনে কষ্ট সব সময় নিজের মনের ভেতরে চেপে রেখে দেন এবং বাইরে বিন্দু মাত্র কাউকে জানতে দেন না। হ্যাঁ, ওনার মনের ভেতরে একটা বড় কষ্ট বা অশান্তি যখন ওনার সহ্যের ক্ষমতার একদম বাইরে চলে যায়, ততক্ষণ পর্যন্ত উনি নিজের কষ্টের কথা ঘরের কাউকে মুখে বলেন না। উনি ঘরের এক কোণে একদম চুপচাপ ও খামোশে বসে থাকে। উনিও বললেন যে হ্যাঁ, আমি একদম চুপচাপ হয়ে যাই। আমি রোগীকে বললাম যে আচ্ছা বলেন তো, আপনি এরকম কেন করেন, একদম চুপচাপ খামোশ হয়ে কেন বসে থাকেন, আপনি এই আচরণ কেন করেন, শরীরে কষ্ট হলে এইভাবে চুপচাপ বসে থাকেন কেন? তখন রোগী বলছে যে আমি এরকম। তো ওনার স্ত্রী আবার বলছেন যে ডাক্তার সাহেব, ওনার নেচারটাই আসলে ওরকম, ওনার শরীরে যতই কষ্ট হোক না কেন উনি একদম চুপচাপ থাকেন। আর আপনি যে ওনার রাগের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন না গতবার, আপনি যখন ওষুধ দিলেন তখন আপনি জিজ্ঞাসা করেছিলেন, ওনার যদি কখনো খুব বেশি খারাপ লাগে বা ওনার মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়, উনি সে ক্ষোভ নিজের মনের ভিতরে চেপে রাখেন, নিজের মুখে বা আচরণে সেটা কখনোই প্রকাশ করে না। হ্যাঁ, তবে ঘরের মধ্যে যদি কোনো বিষয়ে খুব বড় ঘটনা ঘটে যায় এবং ওনার মনে যদি সেই ক্ষোভ উনি সহ্যের বাহিরে চলে যায়, তখন তিনি ওই রাগটা হঠাৎ বাইরে বের করে দেন। ওনার রাগটা অত্যন্ত তীব্র হয়, সিভিয়ার অ্যাঙ্গার হয়ে যায় আর কি। আমি জিজ্ঞাসা করলাম যে ওনার সেই তীব্র রাগ উনি কিভাবে প্রকাশ করেন, প্রচন্ড রাগ আপনি তো বুঝতে পারছেন চোখে মুখে, উনি কিভাবে প্রকাশ করেন? রেগে যাওয়ার পরে কি উনি ভাঙচুর করেন, নাকি ওনার রাগ অন্য কোনো উপায়ে উনি ওটাকে প্রকাশ করেন, নাকি একদম চুপচাপ শান্ত হয়ে থাকেন? তখন ওনার স্ত্রী বলছে, না ডাক্তার সাহেব, উনি রেগে গেলে ঘরের মধ্যে ভাঙচুর করেন না বা মুখে কোনো খারাপ কথা বলেন না, উনি রেগে গেলে ওনার রাগটা ওনার মুখের অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করে। আমি ওনার ফেস দেখলে সহজেই বুঝে যায় যে উনি এখন রেগে আছেন, কারণ উনি রেগে গেলে ঘরের সবার সাথে কথা বলা একদম বন্ধ করে দেন, একদম চুপচাপ হয়ে যান। এটাই ওনার রাগের স্টাইল। ওনার স্ত্রী আরো বলছেন, উনি রেগে গেলে মুখে একটা কথাও বলেন না এবং ওনার এই চুপ হয়ে যাওয়াটা বা খামোশ হয়ে যাওয়াটা দেখলে আমি বুঝে যাই যে ওনার কোনো একটা বিষয়ের উপরে খুবই খারাপ লেগেছে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন।
আমি খুবই খারাপ লেগে গেলে তখন ফেসে এটা চলে আসে। আমি কিন্তু প্রথমেই শুরুর দিনই আপনাদেরকে বলেছিলাম যে কোকুলাস রোগীরা নিজের জীবনে যে কোনো পরিস্থিতিতে এসে একদম চুপচাপ হয়ে যায়, খামোশ হয়ে যায় এবং নিজের মধ্যে সবচেয়ে বড় মানে মধ্যে ওই জিনিসটাকে চেপে রাখাটাকে সবচেয়ে ভালো মনে করে, মঙ্গলকর মনে করে। বাড়ি আমাকে একটা বাংশ এটা কিন্তু কোনো খারাপ স্বভাব না, এটা তার ধারণা। কিন্তু উনার এই চরিত্রের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হলো উনার ভিতরে তীব্র রাগ বা ক্ষোভ জন্ম হচ্ছে এবং সে রাগকে কোনোভাবেই তিনি শরীরের বাইরে বের করতে পারছেন না। উনার ডাল মগজ, ডাল যে ব্রেন, সে ডাল ব্রেন বুঝতে পারছেন না রাগকে কিভাবে বের করতে হয়। কারণ উনার মগজের চারিপাশে, ব্রেনের চারিপাশে অনেক বড় বড় ফিল্টার লাগানো আছে। শেখাবো কি কি ফিল্টার পেপার লাগানো থাকে কোকুলাসের ব্রেনে। আমি আপনাদেরকে এই ফিল্টার মেকানিজম পদ্ধতিটাই বুঝাই বলবো। আজকে পারবো কিনা জানি না, কিন্তু আমি এটা আপনাদেরকে বুঝাবো, বুঝাই ক্লাস শেষ করবো। প্রয়োজন আরেকদিন ক্লাস নেব। অনেকগুলো ফিল্টার তার মাথার মধ্যে লাগানো থাকে, ফিল্টার পেপার লাগানো থাকে। তার মনের রাগটি ভিতর থেকে এই গলা পর্যন্ত উঠে আসে। গলা, মন আছে, মনের মধ্যে থেকে গলা পর্যন্ত আসছে, এই গলা পর্যন্ত আসে এবং এই গলা থেকে এই বাইরে এই ঠোঁট দিয়ে বাড়াতে পারে না। আমি বোঝানোর জন্য বলছি, ধরেন যে এই পর্যন্ত এখানে ফিল্টার লাগানো স্যার বাড়াতে পারে না। তো ওনার রাগ ঠিক এরকমই, গলার ভিতরে এসে আটকে যায়, ফেসে যায়। উনার জবান দিয়ে বের হতে চায় না। কেন বের হয় না? কারণ উনার মগজে ওই যে ফিল্টার গুলা লাগানো আছে। এখন যদি আমি রেগে গিয়ে মুখ ফুটে কোনো খারাপ কথা বলে ফেলি, তবে সামনের মানুষটি মনে না জানি কত বড় কষ্ট লাগবে। আমার মুখ থেকে এমন কোনো ভুল শব্দ যেন বের হয়ে না যায় যাতে যেটাতে পরে বড় অনার্থক কিছু একটা হয়ে গেল। এই ঘটনা সামনের মানুষের তো কোনো দোষ নাই, আমার নিজেরই হয়তো কোনো একটা ভুল। এগুলা ফিল্টার তার মস্তিষ্কের চারিদিকে ঘুরতে থাকে এবং এটাতেই তার রাগ থিতু হয়ে বসে যায়, এই পর্যন্ত আসে আর এদিক দিয়ে বাড়ায় না। তো আপনারা যখন আপনাদের চেম্বারে বা ক্লিনিকে এই ধরনের রোগীর কেস নেবেন, তখন রোগীকে নিজের মুখে কথাগুলো স্পষ্ট করে বলবেন। আপনার ভিতরে কি কোনো তীব্র রাগ আসে না? এই ৩-৪টে চিন্তার ফিল্টারে আটকে গিয়ে তার গলার মধ্যে দলা পাকায় যায়, ওটা আর বেরাতে পারে না। এই আপনার মতন করে আপনি রোগীকে বলবেন। রোগী যখন আপনার কথা শুনবে তখন মাথা নাড়াবে, হ্যাঁ ডাক্তার সাহেব ঠিক বলেছেন, এই জিনিসগুলো ফিল্টারে আটকায় যায়, এই চিন্তাগুলাই আমার ভেতরে আটকে দেয়। তখন কিন্তু কোকুলাস একদম কনফার্ম হয়ে গেল। ওই যে ড্রাই টেস্ট, অ্যাসিড টেস্ট, অ্যাসিড টেস্টে কোকুলাস কিন্তু কনফার্ম হয়ে গেল, না হলে কিন্তু কোকুলাস কনফার্ম হবে না, এটা মাথায় রাখবেন। তো রোগী বলে শরীরের রোগ যখন হয়েছে তখন রোগ তো একদিন না একদিন আপনা আপনি ঠিক হয়ে যাবে। এটা তো আমাদের বডি, হিউম্যান বডি, শরীরের ছোটখাটো রোগ ব্যাধি কষ্ট তো লেগেই থাকবে, কদিন পরে ঠিক হয়ে যাবে। দেখেন এখানেই হলো কোকুলাসের আসল রিয়ালিটি। মানব দেহ, আমাদের যে বডি আছে, আমাদের শরীরের রোগ কষ্ট তো লেগেই থাকবে। সে অত্যন্ত মাইল্ড গলায় পরম বাস্তবতাকেই নিজের মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি শিখাইছিলাম, ওই জিনিস তার মনের মধ্যে থাকে সব ক্ষেত্রে। সে মনে মনে ভাবছে যে ভাই আমার শরীরে এখন সামান্য সর্দি কাশি, সামান্য কষ্ট, এজন্য আবার অন্য মানুষকে যাই কি কমপ্লেন করব, অন্যকে আমার কষ্টের কথা মিছিমিছি বলে কেন পেরেশান করবো, যেমন চলছে চলুক। এটাকে বলে রিকগনাইজেশন, রিকগনাইজ, বাস্তবতাকে চেনা। হ্যাঁ, তো যাক, আমি আলোচনার মধ্যে আলেক আলোচনায় ঢুকে যাই খালি, এটা আমার একটা বদ অভ্যাস। তো আমি রোগীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলেন তো, এই যে কয়েকদিন ওষুধ খেলেন, হোমিও ওষুধ খাওয়ার পরে আপনার মলদ্বারের কষ্টের কি পরিবর্তন হলো? এবার রোগী বলতেছে যে ওষুধ খাওয়ার ঠিক পর দিনই আমার মলদ্বারের ব্যথা খুব সুন্দরভাবে ইমপ্রুভমেন্ট শুরু হয়ে গেল। হ্যাঁ, সোয়েলিং বা কিছুটা কমেছে। এখন দ্বিতীয় তৃতীয় দিন পার হওয়ার পরে, মানে চতুর্থ দিন, আপনার শরীরে আপনি কতটুকু রিলিফ, আমরা 72 ঘন্টার হিসাব করি, ওই কারণে জিজ্ঞাসা করলাম যে চতুর্থ দিন পরে আপনি কতটুকু রিলিফ বোধ করেছেন বা ফিল করেছেন। রোগী বলছে যে চতুর্থ দিনে আগে আমি যখন হসপিটালে বেডে ছিলাম, ব্যথার চোটে আমি বিছানায় পড়ে গেছিলাম, এপার থেকে ওপার ঘুরে
ঘুরতে পারতাম না, আজ এই চতুর্থ দিনে 72 ঘন্টা পরে সে তুলনায় আমার শরীরের 50% রিলিফ আরাম চলে আসছে। গত 2-3 দিন ধরে আমি চেয়ারে সোজা হয়ে বসতে পারছি, বিছানা থেকে একা একা উঠে দাঁড়াতে পারছি, নিজের পায়ে হেঁটে সুন্দরভাবে চলাফেরা করতে পারছি। ওখানের সোয়েলিং এর জন্য এখন আমার হাঁটা চলায় কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে না। আগে তো আমার মলদ্বারের ব্যথার চোটে সামান্য একটু কাশি দিলে, হাঁচি দিলে ব্যথায় মনে হতো প্রাণ বেরিয়ে যায়। এখন সামান্য একটু কাশলে ওখানে ব্যথার কোনো ফরাক থাকে না, কষ্ট থাকে না, সব ঠিক আছে। ওখানে সেই সোয়েলিং বা ফোলা ভাবটা এখন সামান্য আকারে বাহিরে আছে। আগে ফোলা ভাবটা অনেক বড় ছিল। হসপিটালের সার্জনরা পরীক্ষা করে বলেছিল ওইটা স্বাভাবিকের থেকে অনেক গুণ বড় হয়ে গেছে। এখন ওটার আকার অনেক ছোট হয়ে গেছে। রোগী অত্যন্ত সজ্জল হেসে ওনার ওয়াইফকে দেখিয়ে বললেন যে হাসপাতালে ভর্তি থাকার সময় মাঝে মধ্যে যখন আমার মলদ্বারের তীব্র আমার পায়খানার বেগ, মলের বেগ আসতো, বাথরুমে যাওয়ার প্রয়োজন হতো, আমি বিছানায় অত্যন্ত সাবধানের সাথে আলতো করে উঠতাম, হ্যাঁ, যাতে পাশের আমার বিছানায় শুয়ে থাকা আমার স্ত্রী বিন্দু মাত্র টের না পায়, ওনার ঘুমের যেন কোনো ব্যাঘাত না হয়। আমি ওনার কোনো ঘুমের ডিস্টার্ব করতে চাইনি। এবার ওনার বউ মিসেস আবার বলছে, হ্যাঁ ডাক্তার সাহেব, উনি মাঝরাতে বাথরুমে যাওয়ার সময় এমন চুপিয়ে চুপিয়ে বিছানা থেকে উঠবে যে আমি বিন্দু মাত্র টের পেতাম না। ব্যথা, নিজের শরীরে তীব্র কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও তিনি সব সময় এটা চেষ্টা করতেন যে ওনার কারণে আমার ঘুম যাতে নষ্ট না হয়। উনি এখনো মাঝরাতে ঠিক এই কাজটাই করেন। আপনি বলতে পারেন ডাক্তার সাহেব ওনার এই স্বভাবটা জন্ম থেকেই। আমি রোগীকে বললাম যে আপনি এমনটা কেন করেন? উনি বলতেছেন যে আমি কাউকে বিরক্ত করতে চাই না, এটাই আমার, এই স্বভাবটা আমার বাবার মতোই। ভালো করে শোনেন, এই স্বভাব, রোগী বলতেছে এই স্বভাবটা আমার বাবার মতোই। তার কোনো রাগ হলে তিনি বাইরে চলে যেতেন। আমি বললাম আচ্ছা বলেন তো, আপনার মনে কি কখনো তীব্র রাগ আসে না? ওনার স্ত্রী বলতেছেন যে উনি ওনার নিজের কষ্টের কথা মুখে কাউকে কিছু বলেন না, ওনার স্বভাবটা খুবই ভালোবাসাপূর্ণ এবং উনি মায়াবী টাইপের। দেখুন ওনার এই বিশেষ নেচারটা কি বলছে, ওনার বাবার স্বভাবের সাথে মিলে যায়। তার নেচার সিমিলার টু হিজ ফাদার। আমি আপনাদের ক্লাস যেদিন এই কোকুলাসের ওপেনিং এ আমি চেনার সময়ের একটা কথা বলেছিলাম, বংশগতির কথা খুব সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম। আপনাদের মনে পড়ছে কিনা জানি না, আমি প্রথম দিনই বলেছিলাম। আমি আপনাদের ক্লাসে প্রত্যেকটা কথা খুব ভেবে চিন্তে বলি, কোনো ফাউল কথা আমি বলার চেষ্টা করি না। পরবর্তীতে ওইটা রেফারেন্সে যাতে আমি আরো কিছু কথা বলতে পারি, এই কারণে কিছু কিছু ক্লু আমি আগে দিয়ে রাখি। আমি আপনাদের ক্লাসে এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছি যে আমরা হোমিওপ্যাথরা যেভাবে রোগীর শরীরের রোগ ইনভেস্টিগেশন করি, যেমন আমরা দেখি ক্লাসিক্যাল প্রেসক্রিপশন করতে গেলে আমরা ক্লাসিক্যাল ডাক্তার দেখেছি যে তাদের রোগটা কোনো জেনেটিক প্রবলেম কিনা, বংশের কোনো সমস্যা আছে কিনা। ঠিক একইভাবে রোগীর মানসিক স্বভাব বা যে ট্রেট, এই ট্রেটটাও ওনার পরিবার থেকে, ওনার বাবার মাধ্যমে, ওনার মায়ের মাধ্যমে, ওনার বডির জিনের ভিতরে প্রবেশ করছে কিনা। এই রোগীর ক্ষেত্রেও কিন্তু কোকুলাসের যে স্বভাব, কোকুলাসওয়ালা স্বভাব, এটা ওনার বাবার থেকে এসেছেন। ওনার বাবাও কিন্তু একজন খাঁটি কোকুলাস প্রকৃতির মানুষ ছিলেন। এই রোগীটাও কিন্তু খাঁটি কোকুলাস। তাই প্র্যাকটিসে কেস টেকিং এর ক্ষেত্রে আপনারা এই বিষয়টা রোগীর মুখ থেকে সুন্দরভাবে রিকনফার্ম হয়ে নেবেন, এটা আমার পরামর্শ। আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আচ্ছা বলেন তো আপনার ফ্যামিলিতে আপনার বাবা বা আপনার মা, তাদের স্বভাব কি ঠিক আপনার মতনই এরকম শান্ত শিষ্ট, এরকম মুখ চোরা প্রকৃতির, এরকম টিমিড, এরকম টাইপের? তো ওনারাও কি অসুস্থ হলে আপনার মতন চুপচাপ বিছানায় শুয়ে থাকতে এইভাবে রিকনফার্মেশন হয়ে নেবেন কোপ্লাস দেওয়ার আগে? তখন রোগীরা ওনাদের অতীত কথা, প্রিভিয়াস কথা আপনাকে বলবেন, হ্যাঁ ডাক্তার সাহেব আমার বাবাও ঠিক এরকম ছিলেন। ঠিক আছে, আজকাল অনেকেই বলে থাকেন যে প্র্যাকটিসে পাস্ট হিস্ট্রি নিয়ে কি হবে,
সেগাল মেথডের ওদের ইয়া হলো, থিম হলো যে এই খালি প্রেজেন্ট 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 নাও, কিন্তু তা না। এমএল সেগাল কিন্তু তা শিখায় যায়নি। এখনকার টিচাররা এগুলো বলেন কেন? অতীতের ইতিহাসের বিন্দু মাত্র নিও না, আমরা নিই না, তো ভুল ধারণা। আমরা রুগীর বাবার ইতিহাস থেকে শুরু করে দাদার ইতিহাস পর্যন্ত অনায়াসে নিতে পারি, যদিও ওনার পরিবারের সে মানুষগুলো আজ বেঁচে নাই, বা রুগীর হয়তো ওনাদের অতীতের কোনো স্পষ্ট কথা মনে নাই, তারপর আমরা চেষ্টা করি এই জায়গাগুলো থেকে নেওয়ার। আমরা যদি খুঁজে পাই আমরা অবশ্যই নিব, আমরা প্র্যাকটিসে পাস্ট হিস্ট্রি অবশ্যই নিব, তবে ততটুকুই নিব যতটুকুই ওনার ওষুধকে কনফার্ম করতে সাহায্য করে, ওইটুকুই বাস, অতটুকুই এনাফ, আর দরকার নেই। তো রুগীকে আমি জিজ্ঞাসা করেছিলাম, সুস্থ অবস্থায় যখন আপনি কোনো বিষয় নিয়ে খুব রাগ হয় বা বাড়িতে আপনার স্ত্রীর সাথে কোনো কথা কাটাকাটি হয়, আর্গুমেন্ট বা ঝগড়া হয়, তখন আপনি কি করেন? হ্যাঁ, আমি তো নড়াচড়া করতেছি, লাইটটা খুলে ধরেন। তো উনি বলতেছেন যে আমি ঘরের মধ্যে মুখে একটিও কথা বলতাম না, আমি খুব শান্ত ভাবে ঘর থেকে বের হয়ে যেতাম এবং রাস্তায় একা একা অনেকক্ষণ হাঁটাহাঁটি করতাম। দেখেন, ওনার বাবাও কিন্তু ঠিক একই কাজ করতো। বাড়িতে কোনো অশান্তি হলো, ঝামেলা হলো, ওনার বাবাও মুখে কিছু বলতেন না, চুপচাপ বাড়ির বাইরে চলে যেতেন। বাইরে গিয়ে ওনার মনের ভিতরে সেই রাগের যে ঝড় বইছে সেটাকে হাঁটাহাঁটি করে শান্ত করে নিতেন। আবার উনি খুব শান্তভাবে ঘরে ফিরে আসতেন এবং ওনার মিসেসের সাথে, ওয়াইফের সাথে এমন ভাবে কথা বলতেন যে কিছু হয়নি। তো কোকুলাস রোগীর মুখে কাউকে কিচ্ছু বলবে না, রেগে গেলে একদম খামোশ চুপচাপ হয়ে যাবে। তো রোগীকে বললাম যে রোগ হওয়ার আগে যখন আপনার শরীরে কোনো কষ্ট বা প্রবলেম ছিল না, তখন আপনার স্বভাব কেমন ছিল? তো এই প্রশ্নের উত্তর ওই লোকটির মিসেসই দিচ্ছে যে সুস্থ অবস্থায় সে বন্ধুদের সাথে খুব হাসি খুশি থাকতো, আড্ডা দিত, সবার সাথে খুব কৌতুক করতো, কমেডি করতো, মজাক করতো, আর কি জোকস করতো, আনন্দ ফুর্তি করতো। কিন্তু যখনই তার এই মলদারের রোগটা শুরু হলো, তার সমস্ত হাসি খুশি জোকস একদম কর্পূরের মতন উধাও, ওয়াইফ বলতেছে কর্পূরের মতন উধাও হয়ে গেল এবং মুখে হাসি পুরোপুরি গায়েব হয়ে গেছে। তো যাক, এবারে পরের ফলো আপের আলোচনা করি। দ্বিতীয় ফলো আপ, কোকুলাস ওষুধটি খাওয়ার পরে, আমি কিন্তু পরের ইয়াতে ফার্স্ট ফলো আপে কিন্তু আর কোনো মেডিসিন দিলাম না, প্লাসিবোতে ছেড়ে দিলাম। দ্বিতীয় ফলো আপে সে নবম দিনে আসলেন আমার কাছে, নবম বা দশম দিন আমার মনে পড়ছে না, ওরকম সময় আসলেন। আসার পরে ওনার গলার আওয়াজ এবং চেহারার এক্সপ্রেশনটা সম্পূর্ণ আলাদা। আগের দিনে উনি এইভাবে কথা বলতেছিলেন, মাইল, হ্যাঁ, এবার ওনার স্বরের মধ্যে, টোনের মধ্যে একটা দারুণ তেজ, একটা ভাইব্রেশন লক্ষ্য করলাম। ওনার মুখের মধ্যে একটা দারুণ গ্লো, একটা চমক, গ্লো, ফেয়ার এন্ড লাভলি মাত্রায় যেরকম গ্লো হয়, গ্লো ফিরে আসছে। তো ওনার এর মানে কি দাঁড়ায়? ওনার গলার আওয়াজ এখন কোন পর্যায়ে পৌঁছাইছে? ওনার গলার আওয়াজ এখন প্রচন্ড এনার্জেটিক, প্রাণবন্ত মনে হচ্ছে। কি মনে হচ্ছে? এনার্জেটিক। আগে কিরকম ছিল? মাইল্ড। হ্যাঁ ডাক্তার সাহেব, আর এখন এনার্জেটিক, গালে হাত নাই। দেখেন, আমি কিন্তু আরেকটা স্পেশাল ওয়ার্ড আপনাদেরকে শেখাচ্ছি এখন, লিখে রাখেন, এনার্জেটিক। গুড কন্ডিশনে এনার্জেটিক, হেলদি কন্ডিশনে এনার্জেটিক, প্রাণবন্ত। ওষুধ দেওয়ার পরে আপনি এনার্জেটিক পেলেন। তো উনি ইয়ে করছেন যে সকালে ঘুম থেকে ওঠার পরে, উনি বলতেছিলেন যে সকালে ঘুম থেকে ওঠার পরে ওনার শরীরের তাপমাত্রা, টেম্পারেচার থার্মোমিটারে দেখা গেল যে ওনার শরীরে একটু জ্বর লাগতেছিল। উনি টেম্পারেচার মেপে দেখেন 38 বা 98-99 এর আশেপাশে। কখনো তাপমাত্রা একদম নরমাল, আবার নরমাল হয়ে যায়, আবার কখনো 99 বা 99.5 হয়ে যায়। তো গত 4-5 দিন ধরে শরীর বেশ ভালো এবং সুস্থ ফিল করছে। আর ওনার যে ক্রনিক কনস্টিপেশনের সমস্যা ছিল, যা ওনার শরীরে বিগত কয়েক বছর ধরে টানা চলছিল, তো আমি ওই বিষয়টা ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার স্টুল এখন কেমন হচ্ছে? রোগী বলছে, ডাক্তার সাহেব আপনার ওষুধ খাওয়ার পর থেকে আমার মল একদমই, আমার স্টুল একদম নরমাল এবং স্বাভাবিক হচ্ছে। ওনার স্ত্রী বলতেছেন যে বিকালের দিকে ওনার শরীরের তাপমাত্রা একটু সামান্য বেড়ে গেল, 99.6 ডিগ্রি পর্যন্ত উঠলো। তো আমি ওনাকে বললাম যে ওনার কি
ইউরিনের বা প্রস্রাবের কোনো সমস্যা বা কষ্ট আছে? প্রস্রাবের সময় ওনার কি কোনো রকম অস্বস্তি বা ইউরিন আটকে যাওয়ার মতন কোনো ফিলিংস হচ্ছে, নাকি প্রস্রাব করার সময় ওনার বারবার ওয়াশরুমে যেতে হয়, দৌড়াতে হয়, এরকম কিছু? তো উনি বলতেছেন যে আমার প্রস্রাবের বেগ আসলে আমি আর থাকতে পারি না, আমাকে দ্রুত যেতে হয়। তো যাক, ওনারা সাথে করে ওনাদের রিপোর্টও নিয়ে আসছিল। রিপোর্ট উল্টায় দেখলাম যে ওনার প্রোস্টেট গ্ল্যান্ড ইনলার্জ হয়েছে। স্বাভাবিক, 70-80 বছরের পার্সন তার তো এরকম হবেই, প্রোস্টেট গ্ল্যান্ড ইনলার্জ হবেই। তো আমি বললাম যে আপনার কি এখন কোনো অলসতা কাজ করে? বিছানায় কি সারাদিন শুয়ে থাকতে বা পড়ে থাকতে মন চায়? আপনার শরীরে কি আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ বা কর্মচঞ্চল হয়েছেন কি আপনি? তখন রুগী হেসে বলছে যে ডাক্তার সাহেব, শরীর আগের চেয়ে বেশ কিছুটা অ্যাক্টিভ হয়েছে ঠিকই, কিন্তু এই দুদিন থেকে যখন এই জ্বর জ্বর ভাবটা আসছে, তখন আর বিছানা থেকে খুব একটা বেশি উঠতে ইচ্ছা করে না, নড়াচড়া করতে চাই না। কারণ আমার মনে কাজ করে যে বেশি নড়াচড়া করি, আবার যদি পাইলসের ভাব, মলদারের খোলা ভাবটা যদি চলে আসে, জ্বরটা না জানি আবার বেড়ে যায়, আমি সেই ভয়ে বিছানায় চুপচাপ শুয়ে থাকি। আমি বললাম যে আচ্ছা, এই কারণে আপনি শুয়ে থাকেন? আচ্ছা হ্যাঁ। বললাম যে আচ্ছা বলেন তো, আপনার খাওয়া দাওয়া কেমন হচ্ছে? খাওয়া দাওয়া তো আমি একদম ভরপেট খাচ্ছি, খুব সুন্দর করে খাচ্ছি। তবে খাওয়া দাওয়া বেশির কারণে আমার আমার এই কদিনে পেটটা বেড়ে গেছে। দেখেন কিরকম ভুঁড়ি হয়ে গেছে, দেখেন একটু এরকম করে দেখালো। দেখেন, রুগীর সুস্থ অবস্থায় সে কিন্তু, ওই মহিলা কি বলতেছিল, যখন সে সুস্থ ছিল তখন জোকস টোকস সব করতো, আর যখন অসুস্থ হয়ে গেল জোকস টোকস মুখ থেকে বন্ধ হয়ে গেল। এখন আমার সে আমার সাথে দেখেন ভুঁড়ি হয়েছে, সে আমার সাথে একটু জোকস মুডে একটু কমেডি করলো। এই ভুঁড়ি বেড়ে যাওয়া, হ্যাঁ, যে ইয়ে হয়েছে, এটা কিন্তু জোকসের মতনই আমার কাছে মনে হলো। তার মানে আমরা দেখতে পেলাম যে তার মেন্টাল স্টেটটাও এখন অনেকখানি সুস্থ হয়ে গেছে। তো হোমিওপ্যাথিতে আমাদের কিওর বা পিওর আরোগ্যের ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? আরোগ্যের পরিভাষাটা কিন্তু কেবল শরীরের রোগ ভালো হওয়া নয়। আরোগ্যের পরিভাষা হলো রোগের কারণে রোগীর মনের ভিতরে যে অস্বাভাবিক মেন্টাল স্টেট ছিল, ওষুধ খাওয়ার পরে রোগী যেন আবার সেই পুরনো স্বাভাবিক সুস্থ মেন্টাল স্টেটে ফিরে আসে। ওনার সে হাসি করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এই যে কৌতুক করার স্বভাব, সেটাই যেন আগের মতো ফিরে আসে। আমরা কিন্তু সেটাই দেখতে পেলাম এই কমেডি আকারে। সে একটু রসাত্মক ভাবে মেয়েদের কথা, মেদ ভুরির কথা বললো। ঠিক আছে, তখনই আমরা বুঝে নিতে পারলাম যে সে এখন তার রোগ পুরোপুরি ভালো হয়ে যাবে বা ভালো হয়ে গেছে। তো ওনার শরীরের রোগ, ওনার কষ্ট, ওনার মলদারের পেইন, এগুলো আমরা রোগীকে যে পটেন্সি দিয়েছিলাম, 30 পটেন্সি দিয়েছিলাম, সেটাই টেক কেয়ার করলো। এখন আমি অবশ্য ভাবতেছিলাম যে পটেন্সি বাড়াবো কিনা, হ্যাঁ, কিন্তু যখনই দেখলাম যে মেন্টাল স্টেট হয়ে গেছিল, আবার ভাবলাম যে এই যে জ্বরের একটা ভাব আসছে, এর জন্য কি নেক্সট পটেন্সি দিব কি দিব না, হ্যাঁ, এরকম আমি কিন্তু তখন চিন্তা করতেছিলাম এখন আমার কি করা উচিত। তো যাক, আমি তখন এটা দিব কিনা এটা ইয়ে করার জন্য আমি তার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলেন তো, আগে যখন ওনার ওই যে তীব্র যন্ত্রণা হলো, তখন সে আপনাকে যে কথাগুলো বলতো, এই যে জ্বর, সামান্য একটু জ্বর বেড়েছে, এখন কি একই কথা বলতেছে? মানে ওনার আচরণ কি ওই একদম ওই আগের মতন হয়ে গেছে, নাকি কোনো পরিবর্তন হয়েছে? চুপচাপ খামোশে শুয়ে আছে, কারো সাথে কথা বলছে, এরকম নাকি? তখন ওনার না না ডাক্তার সাহেব, উনি এখন বিছানায় শুয়ে থাকলেও আমাদের সাথে খুব সুন্দর করে কথাবার্তা বলছে। আগে উনি অসুস্থ হলে যে একটা সেল বা একটা খোলস, এটাও ইয়ে করে রাখেন, নোট করে রাখেন, সেল বা খোলস, একটা খোলসের মধ্যে ঢুকে থাকে, কারোর সাথে কথা বলতো না। এখন ওটার বিন্দু মাত্র নেই, সে শুয়ে আছে কিন্তু আমাদের সাথে ঠিকই ঠাট্টা, ইয়ার্কি, জোকস এগুলা করছে। তার মানে সে এখন বেটার আছে। তো আমি তাকে নতুন কোনো ওষুধ দিলাম না, তাকে প্লাসিবো দিয়ে ছেড়ে দিলাম। কারণ হোমিওপ্যাথিতে আমাদের ফোকাস সবসময় থাকে রোগীর মেন্টাল স্টেটের উপরে। মেন্টাল স্টেট রিস্টোর হয়ে গেছে মানে তার ফিজিক্যাল প্রবলেম গুলা রিস্টোর হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ফিজিক্যালের দিকে বিন্দু মাত্র লক্ষ্য না করলেও চলবে। তো যাক, 2 মাস পরে রুগী তৃতীয় ফলো আপে এসেছিলেন। আমি বললাম যে আচ্ছা, এই 2 মাস পরে আপনি আসলেন, আপনার পাইলসের সমস্যা, ওই যে ফোলার সমস্যা কেমন আছে? উনি বলতেছেন ডাক্তার সাহেব, আমার পাইলসের সমস্যা এখন
শতভাগ ভালো হয়ে গেছে। ওখানে যে সোয়েলিং ভাব ছিল ওটা পুরোপুরি ভেতরে ঢুকে গেছে। প্রস্রাব বা ইউরিনের এখন আর কোনো সমস্যা নাই, প্রস্রাবটাও আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা প্রোস্টেট ইনলার্জের ওষুধ দিয়েছিলাম? ডেফিনেটলি ওষুধ দিইনি। আমার না। এখানে অনেক স্টুডেন্ট, এখানেই আমার স্টুডেন্ট আছেন, তারা আমাকে এটার জন্য একটা ওষুধ দেন, ওটার জন্য আরেকটা ওষুধের কথা বলবেন। তাহলে এবার বুঝছেন, একটা ওষুধ সিমিলিমাম ঠিক থাকলে অন্য কিছুর আর প্রয়োজন পড়ে না। তো এখানে আপনারা নিজেরাই রোগীর কন্ডিশনের অবস্থা প্রথম থেকে যারা মন দিয়ে শুনেছেন তারা বুঝেছেন। এই ভদ্রলোকের বয়স 70+ ছিল, ওনার বয়স বাড়ার সাথে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়, সেটা সমস্যা ছিল। ওটার কথা তিনি আমাকে বলেননি। তিনি আসছিলেন মলদারের 4th গ্রেডের পাইলসের তীব্র সমস্যা নিয়ে, এবং ওটা ভালো হতে না হতে তার একটা জ্বরের ভাব। তো এই প্রোস্টেটের সমস্যার কারণে ওনার প্রস্রাব ঠিক মতো হতো না, প্রস্রাবের বেগের কারণে বেচারা সারা রাত ঘুমাতে পারতো না, মানে ঠিক মতো ঘুমতো না, বারবার ওয়াশরুমে যেতে হতে পারতো। সে কিন্তু বলছিল যে আমি কিন্তু আটকায় রাখতে পারি না, আমাকে দ্রুত যেতে হয়। তো ওনার এবার খুব ভালো করে খেয়াল করেন, আমি ক্যারেক্টার বলতেছি কারণ উনি আমাকে পপুলাসটাকে শিখিয়েছে। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা এটা ভালো করে মাথায় রাখবেন। ওনার মাঝরাতে বাথরুমে যেতে হবে, প্রোস্টেট বেড়েছে, বারবার বেগ আসবে, এটা খুবই স্বাভাবিক। তো ওনার স্বভাবটা কেমন ছিল? মাঝরাতে ওনার যখন প্রস্রাবের বেগ আসতো, উনি বিছানা থেকে অত্যন্ত সাবধানে একদম চুপি চাপি উঠতেন। পপুলাস রোগী বিছানা থেকে ওঠার সময় সবার আগে ওনার পাশে থাকা ওনার স্ত্রীর পজিশনটা খুব ভালোভাবে আগে দেখে নেবে। যত ওনার বেগ চাপুক, উনি আগে দেখে নেবেন যে স্ত্রী কিভাবে ঘুমায় আছে, কতটা গভীরে ঘুমায় আছে। তারপরে উনি ধীরে ধীরে আস্তে 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 আলতো 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 ভাবে নিজেকে এইভাবে ধরে নিজের শরীরটাকে তুলবেন। হ্যাঁ, এই যে এইভাবে। আপনারা আবার এরকম মনে করেন না যে আমি আবার কোনো হরর ফিল্মের কাহিনী বর্ণনা করতেছি, ভয় পেলে যে মানুষ ধীরে 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 যায় ওই রকম। আমার মনে পড়ছে, আমি একটা সিনেমা দেখেছিলাম, হ্যাঁ, মেহমুদ, পুরনো অভিনেত্রী, হ্যাঁ, ওম প্রকাশ ছিল। তো উনি এই যে ভয়ের কথা বলতেন এরকম ধীরে 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 ধীরে, ওই রকম ভয় মনে করেন না, পপুলাস রোগী এরকমই। আপনাদের খুব সুন্দর করে বিষয়টা বলতেছি। পপুলাস রোগী মাঝরাতে বিছানা থেকে ওঠার সময় অত্যন্ত ধীরে 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 পা বিছানা থেকে নামবে। হ্যাঁ, যেমন ধরেন পায়ের কাছে যদি থাকে না অনেক সময়, একটা ধরেন টুল থাকলো বা ইয়ে থাকলো, একটু শব্দ, কুচ করে একটু শব্দ হলো, সে কিন্তু ওই শব্দ আস্তে করে ওখানে ধরবে, একটু শব্দ হওয়া যাবে না। একদম উঠলো তো উঠে একদম এরকম হয়ে একদম স্ট্যাচু হয়ে দাঁড়ায় থাকবে কিছুক্ষণ, তারপর আবার ওয়াইফের দিকে তাকাবে যে সে কি টের পাইলো কি পাইলো না। হ্যাঁ, এবার ওনার ঘুম ভেঙে গেল কিনা দেখলো, হ্যাঁ বউ তো ঘুমায় আছে, তখন সে ধীরে ধীরে পা টিপে টিপে টক টক শব্দ করে ধীরে 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 সে বাথরুমে ধীরে 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 সে বাথরুমের দিকে এগিয়ে যাবে। ওনার হাঁটার শব্দ, ওই পায়ের শব্দ বাইরে আসবে না। দরজার কাছে যে সিটকানি থাকে ওটা অত্যন্ত আলতো ভাবে এরকম করে ধরে, এইভাবে হাতটা ধরে আলতো ভাবে সিটকানিটা খুলে ফেলবে, খুলে একদম নিঃশব্দে বাথরুমে ঢুকে প্রসাব করে এসে আবার আলতো করে আটকে দেবে। তারপর টিপে 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 ধীরে ধীরে শান্তভাবে বিছানায় এসে শুয়ে পড়বে। সে তার ওয়াইফের প্রতি এতটাই কেয়ারিং, তার মনে সবসময় এই চিন্তা কাজ করে যে আমার কারণে যেন ওনার ঘুমের বিন্দু মাত্র কষ্ট না হয়, পেরেশানি না হয়, ঘুমটা যাতে না ভাঙে, বাস এতটুকুই। তো এই ওষুধ খাওয়ার পরে ওনার শরীরে কি পরিবর্তন এলো? উনি এখন প্রতিদিন নিয়মিত সকালে উঠে মর্নিং ওয়াক করেন, হাঁটাহাঁটি করেন। ওনার শরীরের ভিতরে এক ধরনের দারুণ এনার্জি, হ্যাঁ, এবং চটপটে ভাব ফিরে আসছে, শরীর একদম অ্যাক্টিভ। ওনার শরীরে সেই পুরনো মানে শক্তি এবং এই অলসতা আর বিন্দু মাত্র নাই। তো আমি বললাম যে আচ্ছা বলেন তো, মানে আপনি ওই যে গল্প গুজব করতেন মাঝখানে বন্ধ হয়ে গেল, ওই বিষয়গুলা। তো উনি বলতেছে যে এখন আমি বন্ধুদের সাথে মিশি, খুব প্রাণবন্ত, প্রাণ খুলে গল্প করি, হই হুল্লোড় করি, খাওয়া দাওয়া একদম ঠিক, ঘুমো একদম পারফেক্ট চমৎকার হচ্ছে, আর পাইলসের তো কোনো সমস্যাই নাই। তো আমি একটু জোকস করে করেই বললাম, সিনিয়র মানুষ, উনিও মজা করে কথা বলতেছিলেন। আমি বললাম যে পরে আপনি আর ইয়ের কাছে যাননি, সার্জনের কাছে যাননি? হ্যাঁ গেছিলাম, আমার পরিচিত
রেফারেন্সে। তো ওনার কাছে আমি চেক আপ করতে গেছিলাম। তো ওনাকে যে আমি আবার মলদারটা ভালো করে পরীক্ষা করতে ইয়ে করি, তো উনি তো আমার এটা দেখে তো ওনার চোখ কপালে উঠে গেছে, অবাক হয়ে গেছে, আরে ভাই আপনার সেই 4 গুণ বড় প্রলাপ পাইলসটা গেল কোথায়? আপনি কি অন্য কোথাও যে অপারেশন করে আসছেন? তো আমি ওনাকে হেসে বললাম, না না ডাক্তার সাহেব, আমি অপারেশন করাইনি, আপনার কাছ থেকে এই হসপিটাল থেকে রিলিজ নিয়ে আমি একটা হোমিওপ্যাথের কাছে যাই হোমিও ওষুধ খেয়েছিলাম। হ্যাঁ, তো ওনার ওষুধ খেয়ে আমার পাইলস 2-3 দিনের মধ্যেই একদম ক্লিয়ার। সার্জন সাহেব ওনার কথা শুনে মানে বললো যে একটু রাগু রাগু হয়ে গেল, আর ধর হোমিওপ্যাথিতে আবার কোনো ইয়ে আছে না, ফটকা চিকিৎসা। হ্যাঁ, আমি মিথ্যা, আপনি মিথ্যা বানায় বানায় বলতেছেন, ওই সাবুদানার মতন ওষুধের ইয়ে আছে নাকি, এত বড় জিনিস গায়েব হয়ে যাবে? হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এরকমটা হয় না। তো যাক, রুগীর সে ডাক্তারের সাথে তার কথোপকথন, সেটা তার বিশ্বাস। তো রুগী ভালো হওয়ার পরেও উনি ওই যে ওনার মিসেসও আসতেন তার প্রবলেমের জন্য। বলা যায় যে প্রায় 8 মাস 8-9 মাস বা 10 মাসের মতন উনি আমার চেক আপে ছিলেন। ওনাকে আমি কিন্তু একটি মাত্র ডোজ দিয়েছিলাম কোকুলাস 30। এই দীর্ঘ 8টা মাস ওনাকে আমার আর নতুন কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হয়নি। কোকুলাস 30 শক্তি ওনাকে পুরোপুরি সুস্থ করেছিল। এই দীর্ঘ 8 মাসের মধ্যে ওনার শরীরে ওই যে ছোটখাটো কিছু প্রবলেম, যেমন জ্বর জ্বর ভাব, কিছু কিছু জিনিস আসছে, সেগুলাকে আমি নতুন প্লাসিবো দিয়েই সেগুলাকে আমি এলিমিনেট করতে পেরেছি। ওনাকে এক্সট্রা কোনো কিছু আর দিতে হয়নি, ওনার শরীরে আর নতুন ওষুধের প্রয়োজন হয়নি। ওনার নেচার দিন দিন দারুণ পজিটিভ পরিবর্তন আসছিল। ওনার চরিত্রের ভেতরে কোকুলাসের সেই স্টেটটা পরিবর্তিত হয়ে যায়, একদম সুস্থ স্বাভাবিক মানুষে ট্রান্সফর্ম হয়ে গেছিল। তো এই কেসের ক্ষেত্রে রোগীর জীবনে যে পূর্ণাঙ্গ ট্রান্সফরমেশন ঘটে গেল, এটা কিন্তু আমি আপনাদেরকে আজকে এই গল্পের মাধ্যমেই বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে কোকুলাসের এই ফিগারটা, এই পিকচারটা ঠিক মানে একদম মাথার মধ্যে ঢুকে গেল। এই জিনিসটার জন্য আপনাকে আলাদা আলাদা রুব্রিক্স নিয়ে ক্যালকুলেশন করে কোকুলাস দিতে হবে না। এই পুরো পিকচারটা আপনি যদি কোথাও পান, আপনাকে কোকুলাস দিতে খুব ভালো হবে। একটা জিনিস মনে রাখবেন যে কোকুলাস রোগী নিজের একটা রোগী আসছে, সে যে কোনো দিক থেকে আপনাকে এন্ট্রি দিতে পারে, রাগের দিক দিয়ে দিতে পারে, এই মাইল্ডনেসের দিক দিয়ে দিতে পারে, অ্যাকসেপ্ট রিয়েলিটিতে যে কোনো পয়েন্ট থেকে আপনাকে এন্ট্রি দিতে পারে। আপনাকে এই জন্য নিজে ইউ হ্যাভ টু প্রিপেয়ার্ড ওয়েল প্রিপেয়ার্ড। আপনার মনটাকে একদম প্রিপেয়ার্ড করে রাখতে হবে। হোমিওপ্যাথ হিসাবে আপনার নিজের মনকে সবসময় খুব ভালোভাবে প্রস্তুত করে রাখতে হবে। এই নয় যে রুগী চেম্বারে এসে বসার সাথে সাথে আপনার নিজের মুখেই আপনাকে চিৎকার করে বলে দিবে যে আমি একজন কোকুলাস রুগী, আমাকে কোকুলাস দেন, এটা বলবে না। কিন্তু আপনার এই যে আচরণ, এই যে বিহেভিয়র, দেখেন ওনার বাবা রেগে গেলে কি করতেন? ওনার বাবা রেগে গেলে কিন্তু বাসায় ঝগড়া বিবাদ করতেন না, মায়ের সাথে ঝগড়া বিবাদ করতেন না, চুপচাপ বাইরে চলে যেতেন, হাঁটাহাঁটি করতেন, তার রাগের ঝড় চলে যেত, রাগটাকে সুন্দর করে ফিল্টার করে ফেলতো, ফিল্টার করে আবার শান্ত হয়ে বাসায় ফিরে আসতেন। এটাই হলো কোকুলাসের ক্যারেক্টারের মানে একটা ইম্পর্টেন্ট দিক। কোকুলাস সবার আগে এই চিন্তাটা করে যে আমি ভুলটা কি আমি করলাম নাকি, ভুলটা আমারই না হয়, আমি হয়তো উল্টাপাল্টা কিছু বলে দিয়েছি, এই জন্যই ঝগড়াটা হয়ে গেল। অন্য কেউ রাগ করছে, নিশ্চয় আমারই ভুল হয়েছে, এরকমটা কোকুলাস ভাবে। এই রুব্রিক্সটাকে আমরা বলি ইন্ট্রোস্পেকশন। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রোস্পেকশন। রুব্রিক্সটা বাইর করি, 2 মিনিট একটু সময় নিই। দেখেন ইন্ট্রোস্পেকশন, এই রুব্রিক্সটাকে আমরা বলি ইন্ট্রোস্পেকশন। এই ইন্ট্রোস্পেকশন আমি আপনাদেরকে শেখাইছিলাম, কার মনে আছে? কোথায় শিখাইছিলাম? কারো মনে নাই? ইংলিশে শিখেছিলেন স্যার মনে হয়। ইংলিশে শিখাইছিলাম, ভিরেট্রামে শিখাইছিলাম। এই ইন্ট্রোস্পেকশনটা ভিরেট্রাম অনেক আগে আলোচনা করছিলাম, ভিরেট্রাম আবার ক্লাস নেব ইনশাআল্লাহ। তো এই ইন্ট্রোস্পেকশন, হ্যাঁ, অন্তর্দর্শন তার মধ্যে চলে আসে। এটা একটা চমৎকার রুব্রিক্স। এটা ছাড়া কোকুলাস জীবিত থাকতেই পারে না, মরে যায়। মানে আপনি কোকুলাসকে যত ধরনের ফিল্টার আছে সেই
ফিল্টার করতে গেলে ইন্ট্রোস্পেকশনের ফিল্টারটা সে লাগায় দিবে। যেখানে ইন্ট্রোস্পেকশন পাবেন মনে করবেন যে কোকুলাস আপনি পেয়ে গেছেন, কোকুলাস পয়দাসেই ইন্ট্রোস্পেকশন করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখছি। আমি যদি মনে করি আপনাদের আরেকটা ক্লাস নেওয়ার, আমি একটা ছোট করে আরো হয়তো 1 ঘন্টা একটা ক্লাস নিতে পারি, আমি জানাবো। আর যাওয়ার আগে আরেকটা মজার জিনিস আপনাদের একটা ভিডিও একটু দেখায় নিই। আপনারা একটু 1 মিনিট ওয়েট করেন, শেয়ার দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের জন্য হয়ে গেল। এইটা হলো আপনাদের নতুন একটা প্রোমো। You took the check, come on. You took the check, come on. এটা হচ্ছে আমাদের এই মাসের প্রোমো ভিডিও। আমি আশা করব আপনারা সবাই আপনাদের কলিগ, বন্ধু বান্ধব, ডাক্তার বা শিক্ষার্থী যারা আছেন তাদেরকে ইনভাইট করবেন আমাদের এই ক্লাসে জয়েন হওয়ার জন্য। আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টেই শুধু দেখি, একটা নির্দিষ্ট গিফটতে আমরা আটকে গেছি। আপনাদের সবার সহযোগিতায় এই ক্লাসটা আরো সমৃদ্ধ হবে। আমরা 100 জনে দেখতে চাই। আমি চাইবো যে আপনারা সবাই সবাইকে ইনভাইট করবেন। হ্যাঁ, আমি আজকেই এইটা শেয়ার দেবো, আপনারাও শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দ্রুত ভিডিওগুলা দেখে শেষ করে ফেলবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।